আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী। তার ধারে দিগন্ত জোড়া সবুজ মাঠ। এই মাঠের এক কোনায় আমাদের আড্ডা দেওয়ার প্রিয় জায়গাটার খানিকটা দূরেই ছিল একটা পুরনো কবরস্থান। কবরস্থানটা খুব বড় নয়, বড় জোর 10-12টা কবর হবে। জায়গাটা বেশ নির্জন হওয়ায় আমরা বন্ধুরা মিলে প্রায় প্রতিদিনই বিকেলে সেখানে গিয়ে বসতাম। চারপাশের খোলামেলা পরিবেশ আর নদীর ধারের শান্ত বাতাস আমাদের খুব ভালো লাগতো। কবরস্থানটা কাছাকাছি থাকলেও সেটা নিয়ে আমাদের মনে কখনো কোনো ভয় বা অস্বস্তি কাজ করেনি। বছরের পর বছর ধরে ওখানে আড্ডা দিয়েছি, কিন্তু কোনোদিন কোনো অদ্ভুত বা অস্বাভাবিক কিছুর মুখোমুখি হয়নি। কিন্তু সেই দিনের ঘটনাটা আমার জীবনের সবকিছু ওলটপালট করে দিল। সেই বিকেলটা আমার স্মৃতিতে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে গেঁথে আছে। সেদিনও আমরা বন্ধুরা মিলে সেখানে বসেছিলাম, তবে অন্য দিনের মতো সবাই আসেনি। আমি আর আমার 2 বন্ধু, মোট 3 জন ছিলাম। আমরা হাসাহাসি করছিলাম, গ্রামের নানা টুকিটাকি বিষয় নিয়ে গল্পে মেতে উঠেছিলাম। সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছিল, আর তার লালচে আভা ছড়িয়ে পড়ছিল চারপাশের সবুজ প্রান্তরে। এমন সময় আমার এক বন্ধু হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, দোস্ত, অনেক বেলা হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে, বাবা চিন্তা করবে। অন্য বন্ধুটিও তার কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ, আজকের মতো ওঠা যাক, তুইও চলে আয় আদর। আমি বললাম, তোরা যা, আমার এখনই উঠতে ইচ্ছে করছে না, আমি আরো কিছুক্ষণ বসে তারপর যাব। ওরা আর কিছু না বলে বাড়ির দিকে রওনা দিল। আমি একা সেখানে বসে রইলাম। জায়গাটা মুহূর্তেই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। বন্ধুদের ছাড়া একা বসে থাকতে আমার খুব একটা ভালো লাগছিল না, কিন্তু কেন জানি না সেদিন আমার মনটা বাড়ি ফিরতে চাইছিল না। আমি নদীর দিকে তাকিয়ে আনমনে বসে রইলাম। চারপাশটা ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল। পাখিরাও কলরব করতে করতে নিজেদের নেড়ে ফিরছিল। বন্ধুরা চলে যাওয়ার পর মিনিট 10-15 কেটে গেছে। ঠিক তখনই আমি প্রথমবার সেই অদ্ভুত আওয়াজটা শুনতে পেলাম। মনে হচ্ছিল যেন অনেক মানুষ একসাথে কথা বলছে, ঠিক যেমন কোনো সাপ্তাহিক হাটের দিনে বাজারের ভেতরে শোরগোল শোনা যায়। প্রায় 20 থেকে 30 জন মানুষের সম্মিলিত গুঞ্জন আমার কানে ভেসে আসছিল। প্রথমে আমি ভাবলাম হয়তো গ্রামের কোনো অনুষ্ঠান থেকে একদল লোক একসাথে এদিকে আসছে, আর তাদের কথাবার্তার শব্দ এত দূর থেকে শোনা যাচ্ছে। কিন্তু পরক্ষণেই আমার মনে খটকা লাগলো। আমাদের গ্রামের সাধারণত কোনো বড় অনুষ্ঠান ছাড়া এত মানুষের জমায়েত হয় না, আর হলেও সেই খবর তো আমাদের কানে আসতোই। আমি কবরস্থানটা পেরিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। ভাবলাম হয়তো অনেক মানুষ এই পথ দিয়েই যাবে, যাদের কথার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের চিহ্ন মাত্র দেখতে পেলাম না। রাস্তাটা ছিল একদম ফাঁকা। প্রায় 10 মিনিট কেটে গেল, কিন্তু কোনো মানুষ চোখে পড়ল না। অথচ সেই সম্মিলিত গুঞ্জনটা তখন আমার কানে আসছিল। কথার আওয়াজটা এতটাই অস্পষ্ট ছিল যে কি বলা হচ্ছে তার কিছুই বোঝা যাচ্ছিল না। শুধু একটানা গুঞ্জন, যেন অনেকগুলো মৌমাছি একসাথে গুনগুন করছে। এবার বিষয়টা আমার কাছে একটু অন্যরকম, একটু রহস্যময় মনে হতে লাগলো। বুকের ভেতরটা কেমন যেন খসখস করতে শুরু করলো। এই নির্জন প্রান্তরে, যেখানে আমি ছাড়া আর কেউ নেই, সেখানে এতগুলো মানুষের গলার আওয়াজ কোথা থেকে আসছে? আমার শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। আমি উঠে দাঁড়িয়ে ভালো করে চারপাশটা দেখার চেষ্টা করলাম, কিন্তু না, কোথাও কেউ নেই। শুধু দূরে আবছা অন্ধকারে কবরস্থানটা। সেই মুহূর্তে আমার মনে একটা অজানা ভয় দানা বাঁধতে শুরু করলো। যে জায়গাটা কিছুক্ষণ আগেও আমার কাছে খুব পরিচিত আর নিরাপদ মনে হচ্ছিল, সেটা এখন কেমন যেন অচেনা আর রহস্যময় লাগতে শুরু করেছে। এই নির্জন পরিবেশ, ক্রমশ অন্ধকার হয়ে আসা চারপাশ, আর সেই অদ্ভুত গুঞ্জন, সব মিলিয়ে একটা ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হচ্ছিল। আমি সিদ্ধান্ত নিলাম আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না, এখনই বাড়ির দিকে রওনা হওয়া উচিত। কিন্তু সেই রহস্যময় আওয়াজটা আমাকে যেন অদৃশ্য শিকলে বেঁধে রেখেছিল। আমি কিছুতেই সাহস করে পা বাড়াতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যদি আমি এখান থেকে নড়াচড়া করি আর কিছু দেখে ফেলি তাহলে কি হবে। এই ভাবনাটা আমাকে আরো বেশি অস্থির করে তুলছিল। আমি আবার রাস্তার দিকে তাকালাম। তখনও রাস্তায় কেউ নেই, শুধু দূরে টিম টিম করে 2-1টা বাড়ির আলো দেখা যাচ্ছে। আর সেই রহস্যময় গুঞ্জনটা এখন আমার কানে একটানা বেজে চলেছে। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। একদিকে যেমন আমার ভয় লাগছিল, তেমনি সেই আওয়াজের উৎস জানার একটা তীব্র কৌতূহল আমাকে পেয়ে বসেছিল। কিন্তু সাহস করে কবরস্থানের দিকে এগিয়ে যাওয়ার মতো সাহস আমার ছিল না। আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখানে স্থির হয়ে রইলাম, কান পেতে সেই রহস্যময় আওয়াজটা শোনার চেষ্টা করতে লাগলাম। কিন্তু কিছুতেই আমি বুঝতে পারছিলাম না এতগুলো মানুষের গলার আওয়াজ কোথা থেকে আসছে, যখন আশেপাশে একজনও মানুষ নেই। আমার মনে হচ্ছিল এই আওয়াজটা যেন মাটি ফুঁড়ে বের হচ্ছে, অথবা বাতাস নিজেই যেন কথা বলছে। চারপাশের নীরবতার মধ্যে সেই গুঞ্জনটা আমার কাছে আরো বেশি প্রকট আর ভয়ঙ্কর মনে হচ্ছিল। আমার হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো।
আমি ঘামতে শুরু করলাম। যদিও বাতাসে হালকা ঠান্ডা ভাব ছিল, আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে বলছিল এখানে কিছু একটা গোলমাল আছে, খুব বড় কোনো গোলমাল। আমি প্রাণপণে চেষ্টা করছিলাম নিজের ভয়টাকে কাবুতে আনার। মনকে বারবার বোঝাচ্ছিলাম এটা নিশ্চয়ই আমার মনের ভুল, অথবা দূর থেকে ভেসে আসা কোনো স্বাভাবিক শব্দকেই আমি ভুলভাবে শুনছি। কিন্তু আমার কান আমাকে ধোঁকা দিচ্ছিল না। আওয়াজটা এতটাই কাছ থেকে আসছিল যে মনে হচ্ছিল যেন আমার চারপাশেই অদৃশ্য অনেক মানুষ দাঁড়িয়ে কথা বলছে। আমি ভালোভাবে এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করলাম। রাস্তার দিকে ভালো করে তাকালাম। আশেপাশে ঝোপঝাড়ের আড়ালে কেউ লুকিয়ে আছে কিনা তাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করলাম। এমনকি নদীর পাড়েও চোখ বোলালাম, কিন্তু কোথাও কোনো সারা শব্দ নেই, কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। শুধু সেই অস্পষ্ট গুঞ্জনটা একটানা ভেসে আসছে, যেন বাতাস নিজে ফিসফিস করে কোনো গোপন ষড়যন্ত্র করছে। হঠাৎ আমার চোখ গেল কবরস্থানটার দিকে। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হলো যেন ওই আওয়াজটার উৎস ওখানেই। আর যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি যেন মুহূর্তে সরে গেল। আমার সারা শরীর ভয়ে বরফের মতো ঠান্ডা হয়ে গেল, আর আমার নিঃশ্বাস মুখের ভেতরে আটকে গেল। এইমাত্র যে কবরস্থানটা আমি একদম ফাঁকা, শান্ত আর নীরব দেখেছিলাম, সেই কবরস্থানের ভেতরে এখন এই আবছা অন্ধকারে 10 থেকে 12 জন অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকের গায়ে ধবধবে সাদা রঙের লম্বা কাপড় জড়ানো, যা এই অন্ধকারেও স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর ব্যাপার হলো প্রত্যেকটা অবয়বকেই অস্বাভাবিক রকমের লম্বা দেখাচ্ছিল। সাধারণ মানুষের উচ্চতা তো এত হয় না, 2-1 ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু কবরস্থানের ভেতরে যতগুলো অবয়ব দাঁড়িয়েছিল তাদের প্রত্যেককেই মনে হচ্ছিল যেন তারা আকাশ ছুঁয়েছে, যেন এক একটা তালগাছ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। তাদের ছায়া অন্ধকারে আরো দীর্ঘ আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। আর একটা বিষয় আমার নজর কাড়লো, তাদের কারো চেহারাই স্পষ্ট বোঝা যাচ্ছিল না। মাথা থেকে পা পর্যন্ত তারা সাদা কাপড়ে এমন ভাবে ঢাকা যে তাদের হাত পায়ের কোনো আকার আকৃতিও ঠিক মতো বোঝা যাচ্ছিল না। শুধু আবছা অন্ধকারে সাদা রঙের কিছু লম্বাটে কাঠামো নীরবে নিথর হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল। ব্যাপারটা কি ঘটছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যেন আমার চোখের ভুল হচ্ছে, আমি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছি। আমি চোখ দুটো বন্ধ করে আবার খুললাম, ভাবলাম হয়তো দৃশ্যটা মিলিয়ে যাবে, কিন্তু না, তারা সেখানে দাঁড়িয়ে আছে আগের মতো স্থির। কিছুক্ষণ আগেও তো এই কবরস্থানটা আমি একদম ফাঁকা দেখেছি, তাহলে এখন এতগুলো সাদা কাপড় পরা লম্বা অবয়ব কোথা থেকে আবির্ভূত হলো? আমি আমাদের আড্ডা দেওয়ার জায়গাটায় যেমন দাঁড়িয়েছিলাম তেমন স্থির হয়ে রইলাম, নিষ্পলক দৃষ্টিতে কবরস্থানের দিকে তাকিয়ে। আমার সাথে যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে তা আমি তখনও পুরোপুরি বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এগুলো কারা? এরা এখানে কি করছে? এদের উদ্দেশ্য কি? ততক্ষণে আমার এটা মনে হয়নি যে এগুলো কোনো সাধারণ মানুষ নয়, বরং অন্য কোনো জগতের কোনো খারাপ জিনিস। অস্বাভাবিক লম্বা তাদের শরীর, আবছা অন্ধকারের সাদা কাপড়ের আচ্ছাদন আর সেই রহস্যময় নীরবতা, সব মিলিয়ে একটা ভয়াল পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু আমার কৌতূহলী মন তখন ভয়কে ছাপিয়ে গিয়েছিল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে কবরস্থানের দিকে তাকিয়ে রইলাম। কবরস্থানের ভেতরে থাকা ওই লম্বা অবয়বগুলোর কার্যকলাপ আমি দেখার চেষ্টা করতে লাগলাম। তারা যেন নীরবে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে কোনো নড়াচড়া নেই, কোনো কথা নেই, যেন তারা সময় আর স্থানের ঊর্ধ্বে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। তাদের এই নিথর দাঁড়িয়ে থাকাটা আমার কাছে আরো বেশি অস্বস্তিকর মনে হচ্ছিল। আমার মনে তখন নানা রকম চিন্তা ভিড় করছে। এরা কি কোনো বিশেষ গোষ্ঠীর লোক? রাতের বেলা কবরস্থানে এদের কি কাজ? এরা কি কোনো গুপ্ত সাধনা করছে, নাকি এরা ডাকাত কোনো অপকর্মের জন্য এখানে জড়ো হয়েছে? কিন্তু কোনো প্রশ্নেরই আমি উত্তর খুঁজে পাচ্ছিলাম না। আমার ভয় লাগছিল, কিন্তু একই সাথে এক অজানা কৌতূহল আমাকে সেখানে দাঁড়িয়ে থাকতে বাধ্য করছিল। আমি ভাবছিলাম যদি আমি একটু সাহস করে কবরস্থানের কাছে এগিয়ে যাই তাহলে হয়তো এদের সম্পর্কে কিছু জানতে পারবো, কিন্তু সেই সাহস আমি কিছুতেই সঞ্চয় করতে পারছিলাম না। আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল, আমি নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি দূর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে সেই সাদা অবয়বগুলোর দিকে তাকিয়ে রইলাম। তাদের মধ্যে কোনো সাড়া শব্দ নেই, যেন তারা পাথরের মূর্তি, যুগ যুগ ধরে ওখানে দাঁড়িয়ে আছে। এতগুলো অস্বাভাবিক লম্বা মানুষকে একসাথে এক জায়গায় নীরবে দাঁড়িয়ে থাকতে দেখে আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম আমি যা দেখছি তা স্বাভাবিক নয়, এর মধ্যে এমন কিছু আছে যা আমার বোধগম্যতার বাইরে। কিন্তু ঠিক কতটা অস্বাভাবিক তার কোনো ধারণা আমার ছিল না। আমার মনে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। এই রহস্যের কিনারা আমাকে যেভাবেই হোক করতে হবে, এমন একটা অবাস্তব ভাবনা আমার দুর্বল মনে ঘুরপাক খাচ্ছিল। আমি ভুলে গিয়েছিলাম যে আমি একা, আর চারপাশটা ক্রমশ গাঢ় অন্ধকারে ঢেকে যাচ্ছে। আমার শুধু মনে হচ্ছিল এই অদ্ভুত দৃশ্যের শেষটা আমাকে দেখতেই হবে, কিন্তু আমি জানতাম না
এই কৌতূহলী আমাকে এক ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আমার শরীর কাঁপছিল, কিন্তু আমার দৃষ্টি ছিল স্থির সেই কবরস্থানে দাঁড়িয়ে থাকা রহস্যময় সাদা অবয়বগুলোর দিকে। বাতাসের একটা ঠান্ডা স্রোত আমার শির দ্বারা দিয়ে বয়ে গেল, আর আমার মনে হলো যেন কবরস্থানের তাপমাত্রা চারপাশের থেকে অনেকটাই কমে গেছে। আমি একা দাঁড়িয়ে রইলাম সেই অসীম রহস্যের মুখোমুখি, যার কোনো ব্যাখ্যা আমার জানা ছিল না। কবরস্থানের ভেতরের সেই লম্বা সাদা অবয়বগুলো পাথরের মূর্তির মতো নিথর হয়ে দাঁড়িয়েছিল। আমার ভয় আর কৌতূহল মেশানো দৃষ্টি তাদের উপরে স্থির ছিল, যেন পলক ফেললেই ওরা উধাও হয়ে যাবে অথবা আরো ভয়ঙ্কর কিছু ঘটবে। হঠাৎ আমি দেখলাম তাদের মধ্যে থেকে একটা অবয়ব, যেটা আমার সবচেয়ে কাছে ছিল, সেটা খুব ধীরে অস্বাভাবিক রকমের ধীর গতিতে আমার দিকে ঘুরতে শুরু করলো। আমার বুকের ভেতরটা যেন কেউ হাত দিয়ে চেপে ধরলো। আমি দম বন্ধ করে তাকিয়ে রইলাম। তার ঘোড়ার মধ্যে কোনো স্বাভাবিকতা ছিল না। মনে হচ্ছিল যেন কোনো যন্ত্র ঘুরছে, কোনো শব্দ ছাড়াই। যখন সেই সাদা কাপড় পরা লম্বা অবয়বটা সম্পূর্ণভাবে আমার দিকে ঘুরে দাঁড়ালো, তখন আমি যা দেখলাম তাতে আমার সারা শরীর হিম হয়ে গেল। আমার মুখ দিয়ে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসার আগেই আমি নিজের অজান্তেই হাত দিয়ে মুখ চেপে ধরলাম। লোকটার যেখানে মুখ থাকার কথা, সেখানে শুধু নিকষ কালো অন্ধকার, একটা মসৃণ গভীর কালো তল, যেখানে চোখ, নাক, মুখ বা কোনো কিছুরই চিহ্ন নেই, কোনো অবয়ব নেই, কোনো আকৃতি নেই, শুধু একটা শূন্যতা, একটা অতল গহ্বরের মতো কালো, যা যেন চারপাশের সব আলো শুষে নিচ্ছে। মনে হচ্ছে যেন একটা কালো শূন্যতার উপরে সাদা রঙের লম্বা জামা চাপানো হয়েছে। এই বিভৎস অচিন্তনীয় দৃশ্য দেখা মাত্রই আমার ভয়টা যেন শতগুণ বেড়ে গেল। এতক্ষণ যেটুকু সাহস আর কৌতূহল আমার মনে অবশিষ্ট ছিল, তা মুহূর্তে উবে গিয়ে সেই জায়গায় এক তীব্র অসহনীয় আতঙ্ক এসে বাসা বাঁধল। আমার পাশে একটা বড় পুরনো শিমুল গাছ ছিল, যার গোড়ায় বসে আমরা আড্ডা দিতাম। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে, কোনো কিছু না ভেবে, প্রায় হামাগুড়ি দেওয়ার মতো করে সেই গাছের আড়ালে গিয়ে লুকলাম। আমার হৃৎপিণ্ডটা এত জোরে ধকপক করছিল যে আমার মনে হচ্ছিল যেন বুকের পাঁজর ভেঙে এখনই বেরিয়ে আসবে। গাছের মোটা গুড়ির সাথে শরীর মিশিয়ে দিয়ে আমি কাঁপতে লাগলাম। আমার দাঁতে দাঁত লেগে ঠক ঠক শব্দ হচ্ছিল। আমার মনে তখন সত্যিকারের ভয়, মৃত্যুর ভয় জন্মাতে শুরু করেছে। আমার হৃৎপিণ্ডটা এত জোরে ধকপক করছিল যে আমার মনে হচ্ছিল যেন বুকের পাঁজর ভেঙে এখনই বেরিয়ে আসবে। গাছের মোটা গুড়ির সাথে শরীর মিশিয়ে দিয়ে আমি কাঁপতে লাগলাম। আমার দাঁতে দাঁত লেগে ঠক ঠক শব্দ হচ্ছিল। আমার মনে তখন সত্যিকারের ভয়, মৃত্যুর ভয় জন্মাতে শুরু করেছে। আমি বুঝতে পারছিলাম আমি কোনো সাধারণ মানুষের মুখোমুখি হইনি। আমি বারবার মনে মনে নিজেকে প্রশ্ন করতে লাগলাম, এটা আমি কি দেখলাম? এটা কি আদৌ এই পৃথিবীর কোনো সৃষ্টি হতে পারে? একজন সাধারণ মানুষের শরীর কি এতটা অস্বাভাবিক লম্বা হয়? আর এমন কালো মুখ, যেখানে কোনো অবয়ব নেই, শুধু কালো আর কালো। আমার মনে আরো ভয়ঙ্কর আশঙ্কা হতে লাগলো। যদি আবার সেই লোকটা অথবা কবরস্থানে দাঁড়িয়ে থাকা অন্য এরকম দেখতে জিনিসগুলো হঠাৎ আমার সামনে চলে আসে, তাহলে আমি কি করব? আর যদি তারা আমার সামনে আসে, তাহলে সেই জিনিসগুলো আমার সাথে কি করবে? এসব ভয়াবহ চিন্তা আমার মাথায় ঘুরতে লাগলো, আর ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে কাঁপতে শুরু করলো। গাছের আড়ালে লুকানো অবস্থাতেও আমার সাহস হচ্ছিল না কবরস্থানের দিকে তাকাতে। আমার মনে হচ্ছিল ওখান থেকে যেন কোনো অদৃশ্য শক্তি সেই কালো মুখওয়ালা অবয়বটা আমার দিকে তাকিয়ে আছে। তার কোনো চোখ ছিল না, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম যে সে আমাকে দেখতে পাচ্ছে। আমার প্রতিটি নড়াচড়া, আমার প্রতিটি নিঃশ্বাস যেন সে টের পাচ্ছে। আমার চারপাশের ভৌগোলিক অবস্থান আমার মনে ভেসে উঠল। আমার পেছনের দিকে ছিল বিশাল জলপরি নদী, তার শান্ত স্রোত বয়ে যাচ্ছে। সামনের দিকে সেই রহস্যময় ভয়ঙ্কর কবরস্থান, যেখানে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা কালো মুখওয়ালা লম্বা অবয়বগুলো। আর আমার ডান দিকে গ্রামের সরু মাটির রাস্তা, যে পথ ধরে আমি বাড়ি ফিরতে পারি। আমি মনে মনে একটা মরিয়া পরিকল্পনা করতে লাগলাম। ভাবলাম, যদি কোনোভাবে আমি রাস্তা পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে এক দৌড়ে বাড়ির দিকে চলে যাব, আর পেছনে ফিরেও তাকাবো না। কিন্তু আসল সমস্যাটা হলো আমার ভয়। আমার পা দুটো যেন অবশ হয়ে গিয়েছিল, মাটিতে যেন কেউ পেরেক দিয়ে পুঁতে দিয়েছে। যদি আমি গাছের আড়াল থেকে বের হয়ে রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করি, আর ওই জিনিসগুলো আমাকে আবার দেখে ফেলে, তাহলে কি হবে? যদি তারা আমার কোনো ক্ষতি করে বসে? এই ভাবনাটা আমাকে আরো বেশি অস্থির করে তুলছিল। এই মুহূর্তে সেই গাছটাই আমার একমাত্র আশ্রয়, আমার একমাত্র রক্ষা কবচ বলে মনে হচ্ছিল। গাছের মোটা গুড়িটা যেন আমাকে ওই ভয়ঙ্কর জিনিসগুলোর দৃষ্টি থেকে আড়াল করে রেখেছে। এমন একটা বিশ্বাস আমার মনে দৃঢ়ভাবে প্রথিত হলো। আমি গাছের সাথে শরীর আরো নিবিড়ভাবে মিশিয়ে দিয়ে দাঁড়িয়ে রইলাম। দম বন্ধ করে চারপাশের নীরবতা শোনার চেষ্টা করতে লাগলাম। এখন আর কোনো গুঞ্জন শোনা যাচ্ছিল না। চারপাশটা অস্বাভাবিক রকমের শান্ত,
শুধু দূরে কোথাও একটা রাতচরা পাখির ডাক আর হালকা বাতাসের শোষ শব্দ কানে আসছিল। কিন্তু সেই কালো মুখওয়ালা লম্বা অবয়বের ভয়ঙ্কর দৃশ্যটা আমার মন থেকে কিছুতেই সরছিল না। ওটা আমার চোখের সামনে ভাসছিল, আমার মস্তিষ্কের ভেতরে স্থায়ীভাবে গেঁথে গিয়েছিল। আমার মনে হচ্ছিল সময় যেন আর কাটছে না। কতক্ষণ আমি গাছের আড়ালে দাঁড়িয়েছিলাম তার কোনো হিসাব আমার কাছে ছিল না। প্রতিটা মুহূর্ত আমার কাছে একটা অনন্তকালের মতো মনে হচ্ছিল। শুধু একটা তীব্র ভয়, একটা অসহনীয় আতঙ্ক আমার সমস্ত শরীর জুড়ে প্রবাহিত হচ্ছিল। আমি অপেক্ষা করছিলাম হয়তো কিছুক্ষণ পর ওই জিনিসগুলো চলে যাবে, আর তখন আমি নিরাপদে বাড়ির দিকে রওনা হতে পারবো। কিন্তু সেই অপেক্ষা যেন শেষই হচ্ছিল না। আমার মনে হচ্ছিল আমি যেন চিরকালের জন্য এই গাছের আড়ালে এই ভয়ের মধ্যে আটকে গেছি। আমার বাড়ি ফেরা আর হবে না। আমার মনে হচ্ছিল ওই কালো শূন্যতাই হয়তো আমার শেষ পরিণতি। ভয়ে ভয়ে কাঁপা কাঁপা শরীরে আমি গাছের আড়াল থেকে সন্তর্পণে মাথাটা সামান্য বের করে দেখার চেষ্টা করলাম কবরস্থানের সেই সাদা অবয়বগুলো এখন আছে কিনা। আমার বুকটা ধুকপুক করছিল, মনে হচ্ছিল যেন এক্ষুনি ফেটে যাবে। আমার সাহস হচ্ছিল না, কিন্তু এখানে অনন্তকাল লুকিয়ে থাকাও সম্ভব নয়। তাই আমি মনকে শক্ত করে খুব ধীরে ইঞ্চি ইঞ্চি করে মাথাটা বের করলাম। যেই নাকি আমি সামান্য ঝুঁকে লোকগুলোকে দেখার জন্য লুকিয়ে লুকিয়ে কবরস্থানের দিকে তাকালাম, তখন দেখলাম সেখানে কেউ নেই। সেই রহস্যময় ভয়ঙ্কর জিনিসগুলো যেন চোখের পলকেই কবরস্থান থেকে উধাও হয়ে গেছে। চারপাশটা আগের মতোই শান্ত, নীরব। শুধু আবছা অন্ধকারে পুরনো কবরগুলো দাঁড়িয়ে আছে, যেন কিছুই ঘটেনি। আমি প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ভাবছিলাম হয়তো ওরা কোথাও লুকিয়ে আছে, অথবা আমি এতক্ষণ যা দেখেছি সবটাই আমার মনের ভুল, অন্ধকারের বিভ্রম। কিন্তু ভালোভাবে চারপাশটা দেখে আমার মনে হলো সত্যি তারা আর সেখানে নেই। তখন আমার মনে হলো এটাই সুযোগ। এই মুহূর্তে যদি আমি এখান থেকে পালাতে না পারি, তাহলে হয়তো আর কখনোই পারবো না। রাস্তাটা বেশি দূরে ছিল না, বড়জোর 10-12 কদম দূরে হবে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। মনে মনে সাহস জুগিয়ে আল্লাহর নাম নিয়ে শরীরের সমস্ত শক্তি এক করে এক দৌড়ে রাস্তায় উঠে গেলাম। আমার মনে হচ্ছিল যেন আমার পেছনে হাজার হাজার অদৃশ্য চোখ আমাকে তাড়া করছে। রাস্তায় ওঠার পর আমি আর পেছনে ফিরে তাকানোর সাহস করিনি। এদিক ওদিক না তাকিয়ে সোজা বাড়ির দিকে দৌড়াতে শুরু করলাম। রাস্তায় তখন সন্ধ্যা পুরোপুরি নেমে এসেছে। আবছা অন্ধকার চারপাশটাকে প্রায় গ্রাস করে ফেলেছে। আমাদের গ্রামের এই মাটির রাস্তাটা এমনিতেই খুব নির্জন, আর এখন তো আরো বেশি ভয়ঙ্কর আর অচেনা লাগছিল। রাস্তায় আমি ছাড়া আর কোনো মানুষ ছিল না, কোনো প্রাণের চিহ্ন ছিল না। আমি প্রাণপণে দৌড়াচ্ছিলাম, মনে মনে আল্লাহর নাম নিচ্ছিলাম আর চাইছিলাম যেন কোনো বিপদ না হয়। আমার ফুসফুস যেন ছিঁড়ে যাচ্ছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, কিন্তু আমি থামিনি। আমার পায়ের নিচে শুকনো পাতা মরমর করে ভাঙার শব্দ আমার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমি আবার সেই শব্দটা শুনতে পেলাম। আমার রক্ত যেন হিম হয়ে গেল। মনে হলো যেন 15-20 জন মানুষ একসাথে কথা বলছে। ঠিক সেই রকম গুঞ্জন, যেরকম শব্দ আমি ওই অদ্ভুত জিনিসগুলোকে কবরস্থানে দেখার আগে শুনেছিলাম। সেই আওয়াজটা শোনা মাত্রই আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। ভয়ে আমার সারা শরীর আবার ঠান্ডা হয়ে গেল। আমার দৌড়ের গতি আমার অজান্তেই কমে এলো। আমি মরিয়া হয়ে এদিক ওদিক তাকিয়ে লুকানোর মতো কোনো জায়গা খুঁজছিলাম। আমার মনে হচ্ছিল ওরা আবার এসে পড়েছে, এবার হয়তো ওরা আমাকে ধরেই ফেলবে। তখন আমার নজরে পড়ল রাস্তার পাশে ঝোপঝাড়ের কাছাকাছি একটা বড় বট গাছ, যার ঝুড়িগুলো অন্ধকারকে আরো ঘনীভূত করে তুলেছে। আমি আর দেরি না করে দৌড়ে সেখানে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। আমি হাঁপাচ্ছিলাম, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল। আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছিলাম, যদি সেই লোকগুলো আবার হঠাৎ করে এসে হাজির হয়। অনেকক্ষণ গাছের পেছনে লুকিয়ে থাকার পরেও আমি দেখলাম সেই জিনিসগুলো আসছে না, কিন্তু সেই অস্পষ্ট গুঞ্জনটা তখনও শোনা যাচ্ছে। আওয়াজটা যেন আমার চারপাশে ঘুরছিল, কখনো ডান দিক থেকে কখনো বাম দিক থেকে আসছিল। আমি ভাবলাম যতক্ষণ না এই আওয়াজগুলো পুরোপুরি বন্ধ হয়, ততক্ষণ আমি এখানে অপেক্ষা করব। ওইদিকে সন্ধ্যার কালো আধার আরো ঘন হয়ে ছড়িয়ে পড়ছিল, আর সেই কারণে আমার ভয় পাল্লা দিয়ে বাড়ছিল। আমার মনে হচ্ছিল এই অন্ধকারই যেন ওই ভয়ঙ্কর জিনিসগুলোর আশ্রয়। তারা এই অন্ধকারের মধ্যেই চলাফেরা করে। কিছুক্ষণ পর, যা আমার কাছে অনন্তকাল বলে মনে হচ্ছিল, অবশেষে সেই রহস্যময় আওয়াজগুলো আবার বন্ধ হয়ে গেল। চারপাশটা হঠাৎ করে এতটাই শান্ত হয়ে গেল যে আমার নিজের নিঃশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি গাছের পেছন থেকে খুব সাবধানে বের হলাম, চারপাশটা একবার ভালো করে দেখে নিলাম। তারপর আর এক মুহূর্ত নষ্ট না করে আবার বাড়ির দিকে দৌড়াতে শুরু করলাম। আমার মনে তখন একটাই চিন্তা, যে কোনো মূল্যে হোক আমাকে আজ বাড়ি পৌঁছাতেই হবে।
এই ভয়ঙ্কর রাতটা শেষ হওয়ার আগেই আমাকে আমার চেনা নিরাপদ আশ্রয়ে ফিরতে হবে। কিন্তু আমি জানতাম না আসল ভয়ঙ্কর পরীক্ষাটা তখনও আমার জন্য অপেক্ষা করছিল। আর আমি সেই পরীক্ষার দিকেই দ্রুত গতিতে ছুটে যাচ্ছিলাম। আমি প্রায় পাগলের মতো দৌড়াচ্ছিলাম। আমার পায়ের নিচে রাস্তা নাকি কাটা তা বোঝার মতো অবস্থা আমার ছিল না। আমার সমস্ত চেতনা জুড়ে তখন শুধু একটাই লক্ষ্য, বাড়ি পৌঁছানো, আমার চেনা ঘরের নিরাপদ আশ্রয়ে ফেরা। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমি খেয়াল করলাম রাস্তার সামনের দিকে আমার বাড়ির দিকের পথ থেকেই সাদা জামা পরিহিত কিছু অবয়ব আমার দিকে এগিয়ে আসছে। আমার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সেই একই রকম অস্বাভাবিক লম্বা লম্বা মানবাকৃতির ছায়ামূর্তি, গায়ে ধবধবে সাদা রঙের লম্বা জামা, খুব ধীরে নিঃশব্দে আমার দিকে এগিয়ে আসছে, যাদেরকে আমি কিছুক্ষণ আগে কবরস্থানের ভেতরে দেখেছিলাম। এই ভয়াবহ দৃশ্য দেখা মাত্রই আমার কলিজার পানি যেন শুকিয়ে গেল। আমার শরীরের সব রক্ত যেন পায়ে গিয়ে জমা হলো। আমি আর সেই দিকে এক মুহূর্তের জন্য দৌড়ানোর সাহস পেলাম না। সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে পড়লাম এবং যে দিক থেকে ওই জিনিসগুলো আসছিল তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ বাড়ির বিপরীত দিকে দৌড়ানো শুরু করলাম। আমার মাথায় তখন আর কোনো চিন্তা ছিল না, কোনো পরিকল্পনা ছিল না, শুধু প্রাণ বাঁচানোর একটা তীব্র আদিম আকুতি আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। অন্ধকার আরো গাঢ় হয়ে উঠেছিল, আর দ্রুত দৌড়ানোর কারণে আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আমার মনে হচ্ছিল আমার ফুসফুসে আর কোনো বাতাস নেই, বুকটা যেন ফেটে যাবে। ভয় আর ক্লান্তিতে আমার শরীরটা আর আমার নিয়ন্ত্রণে ছিল না। হঠাৎ করেই আমি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে থাকা একটা পাথরে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে মাটির উপর পড়ে গেলাম। আমার হাঁটু আর কোনো বিশ্রীভাবে ছেড়ে গেল, গরম রক্ত বেরিয়ে আসতে লাগলো। কিন্তু সেই ব্যথা অনুভব করার মতো মানসিক অবস্থা আমার ছিল না। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়াতে যাব, ঠিক সেই মুহূর্তে সামনের দিকে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। আমার আত্মা যেন খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হলো। সেই ভয়াবহ জিনিসগুলো, প্রায় 10 থেকে 12টা অবয়ব আমার সামনেই দাঁড়িয়ে আছে। আমি যেদিকে পালিয়ে যাচ্ছিলাম ওরা সেদিকেও আমার পথ আটকে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারলাম আমি ওদের ফাঁদে পড়ে গেছি। এত কাছে থেকেও তাদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না। সবগুলো অবয়বই যেন নিকষ কালো কুচকুচে অন্ধকার দিয়ে তৈরি, যার উপর একটা সাদা কাপড় জড়ানো। তাদের কোনো মুখ ছিল না, কিন্তু আমার মনে হচ্ছিল যেন হাজারটা চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমার শরীরটা যেন ভয়ের তীব্রতায় পাথর হয়ে গেছে। আমি চিৎকার করতে চাইছিলাম, সাহায্যের জন্য কাউকে ডাকতে চাইছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমার ভোকাল কর্ড যেন অবশ হয়ে গিয়েছিল, আমার হাত পাও যেন অবশ হয়ে গিয়েছিল। সামান্য নড়াচড়া করার ক্ষমতাও আমার ছিল না। আমি মাটিতে পড়ে থাকা অবস্থাতেই স্থির হয়ে গেলাম। আমি মনে মনে ধরে নিয়েছিলাম আজ আমার শেষ দিন। এই ভয়ঙ্কর রাতটা আর আমার জন্য শেষ হবে না। হয়তো এখনই এই বিভৎস জিনিসগুলো আমার উপর ঝাঁপিয়ে পড়বে, আমাকে ছিঁড়ে খাবে, আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেলবে। ভয়ের তীব্রতায় আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সেই ভয়ঙ্কর পরিস্থিতির ভয়াবহতা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমার চোখের সামনে আমার বাবা মায়ের মুখ, আমার বন্ধুদের মুখ ভেসে উঠছিল। আমার মনে শুধু একটাই নাম ধ্বনিত হচ্ছিল, আল্লাহ। আমি মনে মনে বিশ্বাস করতে শুরু করেছিলাম আর হয়তো কয়েক মুহূর্তের মধ্যেই আমার জীবন শেষ হয়ে যাবে। এই ভয়ঙ্কর অবয়বগুলোর হাত থেকে আমার আর কোনো রক্ষা নেই। আমি চোখ বন্ধ করে আমার অবশ্যম্ভাবী মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার সমস্ত শরীর কাঁপছিল, কিন্তু আমি নড়তে পারছিলাম না। আমি যেন এক জীবন্ত লাশে পরিণত হয়েছিলাম, যে শুধু তার ভয়ঙ্কর পরিণতির জন্য অপেক্ষা করছে। চারপাশের বাতাসটা যেন ভারী হয়ে গিয়েছিল, আর তাদের উপস্থিতি আমার নিঃশ্বাস নেওয়াটাও কঠিন করে তুলেছিল। আমি যেন এক দুঃস্বপ্নের মধ্যে ডুবে যাচ্ছিলাম, যেখান থেকে জাগার কোনো পথ নেই। সেই কালো কুচকুচে অবয়বগুলো কোনো নড়াচড়া না করে আমার সামনে স্থির হয়ে দাঁড়িয়েছিল, যেন তারা আমার ভয়, আমার আতঙ্ক উপভোগ করছিল। ভয়ের তীব্রতায় আমি মাটিতে যেভাবে পড়ে গিয়েছিলাম সেভাবেই পড়ে রইলাম। আমার শরীরের ভেতরে সামান্যতম সাহস বা শক্তি অবশিষ্ট ছিল না, যা দিয়ে আমি উঠে দাঁড়াতে বা পালানোর চেষ্টা করতে পারতাম। আমার চোখ দুটো ভয়ের আতঙ্কে বিস্ফারিত হয়ে গিয়েছিল। সে অন্ধকার কুচকুচে অবয়বগুলোর দিকে আমি স্থির দৃষ্টিতে তাকিয়েছিলাম। আমার মনে হচ্ছিল সময় যেন চিরকালের জন্য থেমে গেছে। প্রতিটা মুহূর্ত ছিল এক একটা শতাব্দীর মতো দীর্ঘ। ঠিক সেই সময়ে যখন আমি আমার জীবনের সব আশা ছেড়ে দিয়েছিলাম, যখন আমি মৃত্যুর জন্য পুরোপুরি প্রস্তুত, তখন দূরে মসজিদের মিনার থেকে মাগরিবের আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পবিত্র আহ্বান আমার কানে যেন অমৃত বর্ষণ করলো। যে আমি ভয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, সে আমার যেন একটা ধাক্কা লাগলো। আজান শুনতেই আমার মনে পড়লো কিছুক্ষণ আগেই তো আমি বন্ধুদের সাথে আসরের নামাজের পর বসে আড্ডা দিচ্ছিলাম, আর এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটার মধ্যেই মাগরিবের সময় হয়ে গিয়েছিল। আর যেদিকে আমি ওই ভয়াবহ জিনিসগুলোর
ভয়ে দৌড়াচ্ছিলাম, তার একটুখানি দূরেই আমাদের গ্রামের ছোট মসজিদটা দাঁড়িয়ে আছে। আজানের শব্দ যেন আমার মরতে বসা প্রাণে নতুন করে জীবন ফিরিয়ে আনলো। সেই পবিত্র ধ্বনি আমার মনে এক অভূতপূর্ব শান্তির পরশ বলিয়ে দিল। আর সবচেয়ে আশ্চর্য এবং অবিশ্বাস্য ব্যাপার হলো, আজানের শব্দ ভেসে আসার সঙ্গে সঙ্গেই সেই কালো কুচকুচে অবয়বগুলো, যারা এতক্ষণ আমার সামনে ভীতিকর মূর্তি ধারণ করে দাঁড়িয়েছিল, এক নিমিষে কোথায় যেন মিলিয়ে গেল। ঠিক যেমন ভোরের আলো রাতের অন্ধকারকে ভেদ করে উধাও করে দেয়। তারা কোনো ধোয়া হয়ে মিলিয়ে যায়নি বা দৌড়ে পালায়নি, তারা শুধু ছিল আর পর মুহূর্তেই নেই। তারা উধাও হয়ে যাওয়ার পর আমার মনে সত্যি সত্যি বাঁচার আশা জেগে উঠল। এতক্ষণের জমাট বাঁধা ভয় যেন ধীরে ধীরে কমতে শুরু করলো। আমি দুর্বল শরীরে কোনো মতে উঠে দাঁড়ালাম। আমার পা তখনও থরথর করে কাঁপছিল। শরীর দুর্বল, কিন্তু আমার মনে সাহস ফিরে এসেছিল। আমি আর বাড়ির দিকে যাওয়ার কথা ভাবলাম না। আমার মনে হলো এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো আল্লাহর ঘর, যেখান থেকে ভেসে আসা পবিত্র ধ্বনি আমাকে বাঁচিয়েছে। তাই আমি মসজিদের দিকে হাঁটা শুরু করলাম। মসজিদটা বেশি দূর ছিল না। মসজিদে ঢুকে আমি শান্ত হয়ে কিছুক্ষণ বসে রইলাম। মসজিদের ভেতরের আলো, মানুষের উপস্থিতি আমার ভয়টাকে অনেকটাই কমিয়ে দিল। তারপর যখন নামাজের সময় হলো, আমি জামাতে নামাজ আদায় করলাম। নামাজ শেষে আমি ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলাম। তিনি যখন একান্তে ছিলেন, তখন আমি তার কাছে গেলাম এবং আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ভয়ঙ্কর ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে খুলে বললাম। ইমাম সাহেব খুব মনোযোগ দিয়ে আমার সব কথা শুনলেন। তিনি আমার কাঁধে হাত রেখে আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন যে আল্লাহ আমাকে এক বড় বিপদ থেকে রক্ষা করেছেন। রাতের বেলা একা বাড়ি যেতে আমার ভয় লাগতে পারে ভেবে ইমাম সাহেব গ্রামের দুজন যুবককে ডেকে আমার সাথে দিয়ে দিলেন, যাতে আমি নিরাপদে বাড়ি পৌঁছাতে পারি। সেদিনের পর থেকে আমার জীবনটা আর আগের মতো ছিল না। আমি আর কখনো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য সেই কবরস্থানের কাছাকাছি যাইনি। বিকেল হলেই আমার মনে সে ভয়ঙ্কর স্মৃতিগুলো বের করে আসতো। তাই আমি সবসময় চেষ্টা করতাম সন্ধ্যার আগেই যেন বাড়ি ফিরে আসতে পারি। সেদিনের ঘটনার ভয়াবহতা আমার মনে এমন এক গভীর ছাপ ফেলেছিল যে আমি আর কখনো রাতের অন্ধকারে একা বাইরে বের হওয়ার সাহস পাইনি। সেই সাদা কাপড় পরা কালো মুখওয়ালা লম্বা অবয়বগুলোর কথা মনে পড়লে আজও আমার গা ছমছম করে ওঠে। আমি জানি না তারা কি ছিল বা কোথা থেকে এসেছিল, কিন্তু আমি এটুকু জানি যে সেদিন আল্লাহর রহমত ছাড়া আমার বেঁচে ফেরা সম্ভব ছিল না। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত এবং এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনি নাই। আশা করি আপনারাও শুনবেন না, আমার ধারণা আর কি। আর ঘটনাটি যখন ঘটেছে তখন 2001 কি 2 সাল, এমন সালে এক রাত্রে উনি ভয়ানক একটি প্যারানরমাল বিষয় উনি এক্সপেরিয়েন্স করেন। সেটি হচ্ছে উনি যাত্রাপালা দেখতে রাতের বেলা, আগে তো রাতের বেলা যাত্রাপালা হতো, উনি রাতের বেলা যাত্রাপালা দেখতে পাশের গ্রামে যাচ্ছিলেন। তো বাড়ি থেকে ওই যেখানে যাত্রা হবে ওখানকার দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। ওখানে যখন যাচ্ছিলেন এবং যাত্রাপালা যেখানে হবে সেখানকার যখন খুব কাছাকাছি চলে এসেছেন, হঠাৎ দেখে তার বড় ভাই। তো বড় ভাই ওনাকে খুব রাগারাগি করেন এত রাত্রে যাত্রাপালা দেখতে আসার জন্য, ওনাকে ধমক ধমক দেন। তখন উনি রাগ করে, আহম ভাই রাগ করে চলে আসেন, বাড়ির দিকে ফিরছিলেন। উনি যখন বাড়ির দিকে ফিরছিলেন তখন রাত আনুমানিক 12টা বাজে। আর আহম ভাই যখন তার গ্রামের বাজারের কাছে আসে তখন বাজারের সব দোকানই বন্ধ ছিল। আর বাজারে তখন মাত্র 2 থেকে 3টা দোকান ছিল। সপ্তাহে 2 দিন হাট বসতো ওই বাজারে, ছোট্ট একটা বাজার। আহম ভাই যখন বাজারের মাঝখানে আসে তখন দেখে একটি বড় সাদা বিড়াল রাস্তার এপাশ থেকে ও পাশে যাচ্ছে। উনি এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন, এটা যেতেই পারে। কিন্তু ওটা যখন পার হয়ে চলে গিয়েছে, কিছুক্ষণ পরে দেখে ওই বিড়ালটি পেছন দিক থেকে দৌড়ে ওনার সামনে চলে এসেছে এবং এসে একটি টুরি হয়ে গেছে। টুরি হচ্ছে একটি ঝুড়ি। সাধারণত গ্রামে যারা মাটি কাটে, মাটি কেটে কোদাল দিয়ে মাটি কেটে যেই ঝুড়ির মধ্যে রাখে এবং ওই ঝুড়ির মধ্যে মাটি রেখে ওটা যখন আবার অন্য জায়গায় নিয়ে যায়, এটাকে সাধারণত স্থানীয়ভাবে টুরি বলা হয় আর কি। একটি জীব হঠাৎ করে একটি জড় পদার্থে পরিণত হয়েছে ওনার চোখের সামনে। উনি এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান। উনি চিন্তা করেন কি ব্যাপার, আমি কি দেখছি, আমি কি ঠিক দেখছি? উনি
দ্রুত ওই বাজার থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন এবং হাঁটা শুরু করেন। বাজারটা পার হলে একটি বাগান পড়ে। স্থানীয় ভাষায় বা স্থানীয় মানুষ ওই বাগানটিকে আজির বাগান বলে থাকে। বিশাল এক বাগান, এবং এই বাগানে মানে অনেক ছোটখাটো ঘটনা, মানে ভয়ের ঘটনা প্রচলিত আছে, এখনো সেখানে ঘটনা ঘটে। এই বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় অনেকেই ভয় পেয়েছে। আহম ভাই যখন ওই বাগানের মাঝখানে এসেছে তখন দেখে ছোট্ট একটি বাচ্চা পড়ে আছে রাস্তায়। বাচ্চাটির চোখ খোলা, বাচ্চাটির বয়স 3 থেকে 4 বছর। কান্নাকাটিও করছে না, নড়াচড়াও করছে না, চুপচাপ মাটিতে শুয়ে আছে। চাঁদের আলোতে উনি স্পষ্ট বুঝতে পারছিলেন, যদিও বাগানে গাছ ছিল, কিন্তু যেই জায়গাটাতে ওই বাচ্চাটি শুয়েছিল ওখানে কিন্তু চাঁদের আলো পড়ছিল। বাচ্চাটিকে দেখে ওনার খুব মায়া হয়। উনি চিন্তা করেন, এত সুন্দর একটি বাচ্চা কে ফেলে গেছে, আশেপাশে কোনো মানুষ নাই, এত রাত্রে একটি বাচ্চা এভাবে পড়ে আছে। তো উনি ভাবছেন, উনি চিন্তা করছেন বাচ্চাটির কাছে যাবেন এবং বাচ্চাটিকে উনি উঠিয়ে ওনার সাথে নিয়ে যাবেন। এই চিন্তা করতে করতে যখনই সামনের দিকে এগিয়েছেন, হঠাৎ দেখেন ওই বাচ্চাটি উধাও, বাচ্চাটি আর সেখানে নেই। এটা দেখে কিন্তু উনি আবারও ভয় পান যে কি হচ্ছে তাহলে আমার সাথে। তো উনি চিন্তা করলেন যে বাচ্চাটি কি তাহলে কি প্যারানর্মাল কিছু নাকি স্বাভাবিক কিছু, সে দৌড়ে চলে গেছে। যাই হোক, উনি ভয় পেলেও দোয়া দুরুদ পড়ে শরীরে ফু নেন এবং সামনের দিকে আগাতে থাকেন। এরপর আবার যখন হাঁটা শুরু করেছেন, বাগানটা শেষ হলে এলাকার সবচেয়ে বড় একটি মসজিদ রয়েছে। আহম ভাই যখন বাজার শেষ করে মসজিদের সীমানায় পা রাখবে, হঠাৎ দেখে লাল শাড়ি পরা একটি মহিলা দাঁড়িয়ে আছে। তখন আহম ভাই মনে করে এই বাচ্চাটা একটু আগে যে বাচ্চাটাকে দেখেছে, এই মহিলা মনে হয় তার বাচ্চা হারিয়ে ফেলেছে, সে বাচ্চা খুঁজছে। আহম ভাই তখন ওই মহিলাকে বলে, এই আপনি আপনার সন্তানকে এত রাতে বাগানের পাশে ফেলে রেখে কোথায় গেছিলেন, এটা কি ঠিক? কিন্তু মহিলা কোনো কথা বলে না। উনি কয়েকবার যখন মহিলাকে এই বিষয়টি বারবার বলতে থাকে, হঠাৎ দেখে মহিলা পেছন দিকে হাঁটা শুরু করে এবং হাঁটতে হাঁটতে সেই আজির বাগানের ভিতর ঢুকে যায়। তখন আহম ভাই বুঝতে পারে যে আসলে ওনার সাথে কি হচ্ছে। ওই বাচ্চা, ওই বিড়াল আর এই মহিলা মোটেও স্বাভাবিক কেউ নয় বা স্বাভাবিক কিছু নয়। তখন সে দৌড় শুরু করে একটি বাড়ির পাশে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে, ঠিক যেমনটি ওনার বাবার সঙ্গে হয়েছিল। সেই বাড়ির লোকজন আহম ভাইকে চিনতে পারেন যেটা আহম মীর। তখন তাকে হুঁশ ফিরান, সেন্সলেস হয়ে গেছিলেন যেহেতু, হুঁশ ফিরানোর পর সব ঘটনা খুলে বলেন এবং সকালবেলা ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দেন। রাতের বেলা আর ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দেননি, পথে যদি আবার কোনো ঘটনা ঘটে বা অন্যদের সাথেও ঘটে, এই জন্য কেউ আর ওনাকে রাতের বেলা বাড়িতে নিয়ে যাননি। উনি কয়েকদিন অসুস্থ ছিলেন, তারপর আবার সুস্থ হয়ে গিয়েছিলেন। এখনো উনি খুব স্বাভাবিকভাবে আছেন। তো ধন্যবাদ মাশফিক ভাইকে। তো মাশফিক ভাই আমাদেরকে একটি বিষয় উল্লেখ করেছেন এই ঘটনার শেষে, যে উনি একজন ভাইয়ের নাম উল্লেখ করেছেন, যে ভাইয়ের সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা আছে, কিন্তু ওই ভাইয়ের সাথে একটি জিন রয়েছে। ঘটনাগুলো প্রকাশ করার জন্য সেই জিনের অনুমতি নিতে হবে। যদি অনুমতি পাওয়া যায় তাহলেই উনি এই ঘটনাগুলো বা ওই ভাইয়ের সাথে ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন এবং পাঠাবেন। এবং ঘটনাটি তার পূর্বপুরুষদের একজনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। অনেক পুরনো, পূর্বপুরুষদের কয়েক সিঁড়ি আগে 1700 শতাব্দীতে ঘটেছিল ঘটনাটি। তো আমি এখানে তার গ্রেট গ্র্যান্ডফাদার হিসেবেই অ্যাড্রেস করব সুবিধার্থে, মানে আমার শেয়ার করার সুবিধার্থে, এবং ঘটনাটি আমার মতো করে আমি শেয়ার করব। তো রবার্টের গ্রেট গ্র্যান্ডফাদার তিনি সেই সময়কার ইউরোপের কোনো একটা দেশের সেনাবাহিনীতে কাজ করতেন এবং সেখানকার ফিল্ড অফিসার ছিলেন তিনি। তো তখনকার ব্যাপারগুলো ছিল এরকম, তারা এক এক জায়গায় তাদের দায়িত্ব ন্যস্ত থাকতো। যখন প্রয়োজন হতো তাদের দেখা যেত যে কমান্ড থেকে ডাকা হতো, তারা এক জায়গায় যেত বা বিভিন্ন কাজে তাদেরকে ন্যস্ত করা হতো। এছাড়াও তাদের বিভিন্ন জায়গায় এরকম সেনা ক্যাম্প থাকতো বা ঘাঁটি থাকতো, সেখানে তারা অবস্থান করতেন। রবার্টের এই গ্রেট গ্র্যান্ডফাদারের কাজ ছিল
পোর্টের কাছে একটা জায়গায়, এবং সেখানে তিনি সেই যে মালপত্র আসতো, রাজকীয় যে মালপত্র বা যা আসতো সেগুলো তিনি ওখানে রিসিভ করতেন, দেখতেন, অনেকটা কাস্টমস এর মতো, বা সেগুলোর সিকিউরিটিতে তিনি ছিলেন, মেনটেন করতেন। তার সাথে অনেক তার ফোর্স ছিল, এবং তিনি খুব বিশ্বস্ত একজন অফিসার ছিলেন, ফিল্ড অফিসার ছিলেন, তাকে খুব বিশ্বাস করত সে সময়কার রাজ পরিবার। তো যাই হোক, একদিন এরকম রাতের বেলা রবার্টের গ্রেট গ্র্যান্ডফাদার, তার নাম মার্ক, তিনি বসে বসে তার মতো লেখালেখি করছিলেন, কিছু কাজ করছিলেন। তো সেই সময় সেই অফিসগুলো ছিল খুব নীরব নিথর, বাতি জ্বলছে, তিনি লিখছেন। এই সময় তার কাছে একজন আসলো বা খবর নিয়ে বলল যে নতুন জাহাজ আসছে এবং সেখানে কিছু সরকারি এরকম ট্রেজারি জিনিসপত্র আছে, সেগুলো রিসিভ করতে হবে। তাকে বলা হয়েছে তিনি যেন ইমিডিয়েটলি তার সিনিয়রের কাছে রিপোর্ট করেন, ব্যাপারটা খুবই ইমার্জেন্সি, তাড়াতাড়ি যেতে বলছেন তাকে। তো মার্ক বললেন তার মেসেঞ্জারকে যে তুমি যাও, আমি আসতেছি বলে তিনি চলে যেতে বললেন। আর তিনি নিজের হাতের কাজগুলো গোটায় ফেললেন। গোটায় আস্তে ধীরে তিনি বেরোলেন অফিস থেকে। অফিস থেকে বেরোয় দেখতেছেন খুব সুন্দর একটা রাত, মানে সুন্দর বাতাস চলতেছে চারিপাশে। আর তার যে অফিস বিল্ডিং এর বাইরে যে জায়গাটা, পেভিং করা রাস্তা, তার দুই পাশে বেশ ফাঁকা লনের মতো মাঠ ছিল। সে মাঠের মাঝে গাছ, বড় বড় গাছ, এবং সেটার পাতার ফাঁক দিয়ে সুন্দর আলোর আঁকিবুকি পড়তেছে। আর রাস্তার শেষ মাথায় দুইটা অয়েল ল্যান্টার্ন লাগানো, দুইটা পোলের মাথায় দুইটা লাইট। অয়েল ল্যান্টার্ন মানে সেটা হচ্ছে ওই সময়কার ল্যাম্পপোস্ট। তো ধোঁয়া উঠতেছে হালকা হালকা সেটার উপর দিয়ে, খুব সুন্দর লাগতেছে। তো মার্ক মনে মনে ভাবলেন নাইস নাইট ফর এ রাইড। সাধারণত যেটা হতো যে তিনি বের হয়ে তার বাসায় চলে যেতেন, তার কোয়ার্টারে। তো আজকে এই কল আসায় তাকে যেতে হবে এখন সেখানে। তো তিনি গিয়ে তার ঘোড়ার কাছে গেলেন, তার ঘোড়া বাঁধা ছিল সেখানে, ঘোড়াকে খুললেন, খুলে ঘোড়া নিয়ে তিনি চলা শুরু করলেন। তো হেঁটে চলতেছেন, ঘোড়ার যে লাগামটা ধরে হেঁটে যাচ্ছেন তিনি পেভিং করা রাস্তা দিয়ে, বেশ ভালো লাগতেছে। তো হাঁটতে হাঁটতে মূল রাস্তায় উঠলেন, মূল রাস্তায় উঠে ঘোড়ায় চড়ে বসলেন। এবার চলছেন মোটামুটি হেঁটে হেঁটে, ঘোড়া দুলকি চালে চলতেছে। তিনিও খুব একটা যে তাড়া দিচ্ছেন তা না। হেঁটে হেঁটে চলতে চলতে এক সময় তিনি দূরে দেখতে পেলেন তাদের যে তার বসের যে মূল অফিস, সেখানকার তাদের যে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের পাশে তার বসের অফিস আছে ওখানে। তো ওখানে বেশ আলো জ্বলতেছে, বেশ অনেকগুলো ল্যান্টার্ন এরকম জ্বলতেছে। তিনি কাছে গিয়ে যখন দেখলেন ওখানে গার্ডরা তাকে দেখে চিনে দিল, স্যালুট করলো, ছেড়ে দিল। তিনি গেলেন ভেতরে, তো গিয়ে বসের সাথে দেখা করলেন। বললেন যে এত রাতে হঠাৎ কি ব্যাপার? তো বস বলতেছে যে তোমাকে ডাকা হয়েছে আসলে স্পেশাল কারণে, বিকজ আমাদের একটা শিপমেন্ট আসছে। এই শিপমেন্টটা কোন একটা জায়গা থেকে আসছে আর কি। তো এটার ভেতরে অনেকগুলা জিনিস আছে, আর্টিফ্যাক্ট আছে, হেরিটেজ, এবং এগুলা যাবে হচ্ছে নতুন মিউজিয়ামে। তখন নতুন একটা মিউজিয়াম হচ্ছিল ইউরোপের কোন একটা জায়গায়, খুব বড় মিউজিয়াম। সেই মিউজিয়ামের জন্য এগুলো যাচ্ছে, এগুলো প্রাইসলেস আর্টিফ্যাক্ট। এবং এইটাগুলো যে এই ওয়াগনে করে যাবে, সেটার যে বল থাকবে সেটা সিল করা, এবং সেই ওয়াগনেরও যে লক, এটার চাবি থাকবে একমাত্র মিউজিয়ামের কাছে। মানে আমাদের কাছে আছে, আমরা লক করে দিব, আর মিউজিয়ামের কাছে থাকবে খোলা। তোমার কাছে কোনো রকম চাবি থাকবে না। আর তুমি তোমার বেস্ট ম্যান নিয়ে যাবা, এখান থেকে 20 জন বেস্ট ম্যান নিয়ে তুমি রওনা দিবা, এবং তুমি এটাকে পৌঁছায় দিতে হবে সেখানে। তো মার্ক বললো যে ওকে, ডোন্ট সিমস লাইক এ প্রবলেম। বলে যে নো, এটা প্রবলেম ঠিক না, তোমাকে যেতে হবে। কালকে তুমি আর্লি রওনা দিবা, এবং মানে কালকের দিনটাই শুধু তোমার সময়। কালকে সারাদিন সারা রাত প্রয়োজনে চলবা, তারপর দিন তোমাকে মিউজিয়ামে যেতে হবে। তো মার্ক বললো যে তোমার কি মনে হয় না এটা একটু মানে দ্রুত হয়ে যাচ্ছে সময়টা? বলে যে হ্যাঁ। মার্ক বললো রাতের বেলা এটা পথ চলাটা ঠিক হবে না, জঙ্গলের ভেতর দিয়ে এটা ঠিক জায়গা না। আমি বরং যদি, সে গেল কাছে গিয়ে তাদের ওই ম্যাপ বের করলো এখানকার, বললো যে আমি যদি এখান থেকে দিনের বেলা অমুক জায়গায় যাই, তো ওখানকার যে সরাইখানা আছে ওখানে মানে রেস্ট নেই, তারপর সেখান থেকে পরদিন আবার ভোরবেলা রওনা দিব। বলছে না, রাতেও পথ চলতে হবে, কারণ তারপর দিনই সকাল 10টার মধ্যে তোমাকে ওখানে থাকতে হবে এগুলো নিয়ে। তো একটু অবাক হলো মার্ক, বললো এত তাড়াহুড়া বুঝলাম না, আর ভবনের মধ্যে দিয়ে যাওয়াটা খুব কঠিন, ওখানে অনেক আছে, দস্যু আছে, ইত্যাদি ইত্যাদি। তো বললো যেন ডাজন্ট ম্যাটার, তুমি বেস্ট ম্যান নিয়ে যাবা 20 জন তোমার। তো মার্ক কিছু বলার নাই, যেহেতু তার কমান্ডিং অফিসার, সে বললো আচ্ছা ওকে আয়। তারপর তার কমান্ডিং অফিসার তাকে বললো তুমি কালকে সকাল 8টার সময় তোমার 20 জন অফিসার নিয়ে পোর্টে থাকবা, এবং তোমাকে সব বুঝিয়ে দিব, এবং ওখান থেকেই তুমি রওনা দিবা। তো মার্ক বললেন আই। আবারও সে রাজি হলেন, আর তো কিছু বলার নাই। তিনি তার কাছ থেকে বিদায় নিয়ে তার যে ওই রিলিজ পত্র, কাগজপত্র ইত্যাদি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো নিয়ে বের হয়ে আসলেন।
বের হয়ে এসে চিন্তা করলেন যে আবার যাত্রা শুরু, আবার একটা কাজ করতে হবে। তবে রাতের বেলা তিনি ওই পুরো পথ ধরে চলতে চাইছেন না, যেখান দিয়ে যেতে হবে মাঝখানে বিশাল ফরেস্ট আছে আর কি, সেই ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। এবং তিনি জানেন যে ওইখানে অনেক রেবিলিয়ানরা থাকে, অনেক দস্যুরা থাকে, তারা এরকম ধনী মানুষ পেলে বা পেলে তারা এরকম হানা দেয়। যদিও রাজার ওয়াগন বা এগুলা মানে রাজকীয় ওয়াগন এগুলো তো ধরেন না, তারপরও তিনি জানেন যে এখানে রিস্ক থেকেই যায়। এগুলো চিন্তা করতে করতে মার্ক সবকিছু নিয়ে তার কাগজপত্র এগুলো নিয়ে রওনা দিলেন। তিনি তার কোয়ার্টারে চলে আসলেন। এসে রাতের বেলা দ্রুতই, তিনি যেহেতু বড় জার্নির প্রিপারেশন নিতে হবে, তিনি দ্রুতই তার সবকিছু রেখে তিনি ফ্রেশ হয়ে ঘুমাতে গেলেন। তো খুব ভোরে মার্ক উঠে চলে গেলেন তাদের ওখানকার ব্যারাকে, এবং ব্যারাকে গিয়ে তিনি সেখানকার যিনি অফিসার তাকে বললেন যে নাম প্রপোজ করলেন যে অমুক অমুক অমুককে আমার দরকার। এরকম করে তিনি 5 জনের নাম প্রপোজ করলেন, 5 জনকে নিয়ে আসা হলো। তারা এসে কথা বললেন ওনার সাথে, তাদেরকে তিনি চেনেন এবং ওনার আন্ডারে আগে সার্ভ করছেন, তো হি নোজ দেম বেটার। তাদের সাথে কথা বলে বললেন যে তোমরা তোমাদের মতো 15 জন মানুষ নাও যারা তোমার আন্ডারে ভালো সার্ভ করে। তো ওই 5 জনই পিক আপ করে আরো বাকি 15 জনকে নিয়ে নিল। বললো যে আমাদের একটা এরকম কনসাইনমেন্ট নিয়ে যেতে হবে, রাজকীয় কনসাইনমেন্ট, তো এটার দায়িত্বে আমরা থাকবো, ইত্যাদি ইত্যাদি ব্রিফ করলেন। করে তিনি সবাইকে বললেন যে চলো আমরা পোর্টের দিকে যাবো, 8টার মধ্যে রিপোর্টিং টাইম, মানে আমাদের সময় নেই, খুব দ্রুত। তো যাই হোক, তিনি তার মতো চলে আসলেন এবং দেখলেন যে ঠিক 8টা বাজার 20 মিনিট আগেই তার যে অফিসের সামনে একজন 20 জন পুরোপুরি তাদের সাজে সজ্জিত হয়ে ঘোড়া নিয়ে চলে আসছে। তো তার কাছে বেশ ভালো লাগলো এই নিয়মানুবর্তিতা দেখে। তারপর সবাইকে নিয়ে তিনি রওনা দিলেন সে পোর্টের দিকে, এবং আসলে 8টার মধ্যে তারা পৌঁছায় গেলেন, একদম এক্সাক্ট টাইমে সেখানে পৌঁছালেন। পৌঁছানোর পর দেখলেন যে ঠিকই পোর্টের বাইরে, পোর্টের গেটের বাইরে একটা অংশে বিশাল একটা স্টেজ ওয়াগন দাঁড়ানো, এবং এটা খুব সুন্দর করে অদ্ভুত ভাবে সিল করা। এরকম সিল করতে তিনি দেখেননি এর আগে কিছুকে, মানে এটার 2 পাশ থেকে মেটাল বার দিয়ে পুরো দরজা সিল করে দিছে, এবং সেটার মধ্যে মোটা মোটা 3টা তালা ঝুলতেছে, এবং ওই পাশেও 3টা তালা ঝুলতেছে। এবং বুঝলো যে ভেতরের দিকেও কোনো মেটাল একটা বক্সের মতো কিছু লাগানো আছে বা বসানো আছে ভিতরে। কারণ হচ্ছে যে এই স্টেজ ওয়াগনের এই পাশে জানালা ছিল, এই সার্সির ওই পাশে কাচের ও পাশে দেখতেছে তিনি এরকম মানে মেটাল দেখা যাচ্ছে, তার মানে ওইটা মানে হয়তো বন্ধ করেছে বা বড় কোনো বক্স এটার মধ্যে বসানো আছে, যেটার কারণে এরকম। তো তিনি চিন্তা করছে এটা খুলবে কিভাবে। পরে বুঝতে পারলেন যে মেকানিজমটা, যে এই দরজাটা ভাঁজ হয়ে যাবে, এই যে তালা খুললে এটা অনেকটা পাল্লায় ভাঁজ হয়ে খুলবে, স্পেশাল ভাবে বানানো। যাক, মার্ক এরকম ওয়াগন আগে দেখেন নাই, তিনি ফার্স্ট দেখলেন এটা মানে স্পেশালি মেড, এবং এটার সাথে বড় মানে খুব দানবীয় সাইজের 3টা ঘোড়া লাগানো, এবং সেই সামনে যে বড় লন্ঠন গুলা লাগানো, ল্যান্টার্ন, সেটাও খুব পাওয়ারফুল ল্যান্টার্ন বোঝা যাচ্ছে। আর বেশ সুন্দর, কোচওয়ানের যে চেয়ার সেটাও সুন্দর। তো বেশ ভালো লাগলো তার কাছে এই গাড়িটা দেখে। তো এই সময় দেখলেন যে তার ওখান থেকে তার কমান্ডিং অফিসার তিনি হেঁটে আসতেছেন ভেতর থেকে, তার হাতে এরকম একটা লেটার মানে চিঠি, সেটা আটকানো, সিল করা উপরে। তো সেটা এনে তার হাতে দিলেন, দিয়ে বললো যে এটা মিউজিয়ামের হাতে দিবেন, মানে মিউজিয়ামের যে ওখানকার কিউরেটর সে এটা নিবে, এবং এই তো তারপর তোমার কাজ শেষ মার্ক, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর তুমি ফিরে আসতে পারো, তোমাকে 7 দিনের ছুটি দেওয়া হবে এরপরে। তো ছুটির কথা শুনে মার্ক খুব খুশি হয়ে গেল। সে সাধারণত এরকম স্পেশাল ছুটি পায় না, মানে হঠাৎ করে 7 দিনের ছুটি এরকম। তো সে খুশি হয়ে সে তার কমান্ডারকে থ্যাংক ইউ দিল, দিয়ে সে বললো যে তোমার কোথায়, কোচম্যান কই। তো তখন দেখলো যে কোচম্যান আসছে ভেতর থেকে, এবং সে স্পেশালি অ্যাসাইন্ড টু ক্যারি দিস থিং। তো সে আসলো, এসে সে ওই কোচে বসলো, তার সাথে পরিচয় হলো। হওয়ার পরে তাকে তার যে কমান্ডার বললো ওকে বিদায়। তো তিনি স্যালুট দিয়ে রওনা দিলেন। তো চলা শুরু করছে, এই ক্যারিজ চলতেছে সামনে, এবং সেটাকে ঘিরে ফেলছে মার্কের যে ইউনিট, তারা ঘিরে রাখছে, তারা চারিপাশে ঘিরে রাখছে, এবং সেই ক্যারিজ মাঝখানে এইভাবে চলতেছে। তো চলতে তারা মূল রাস্তায় উঠে আসলো, এবং তারপরে আস্তে আস্তে তারা যে সড়ক ধরে চলে যাবে অন্য শহরের দিকে, সেই রাস্তায় চলে গেল। চলতেছে সারা দিন এভাবে কাটছে। মাঝখানে একটা ব্রেক নিয়েছিল তারা, ব্রেকে সবাই খাওয়া দাওয়া করছে, করে আবার চলতেছে। তো মার্ক বলে রাখছে যখনই আমরা কোথাও থামতেছি তখন অবশ্যই ক্যারিজের 4-5টা ঘিরে রাখবা, তোমরা একবারে সবাই করবা না, এখানে 10 জন থাকবা এটার সামনে, আর 10 জন যে অন্যান্য কাজ যা করার করবা, আবার এই 10 জন আসলো, ওই 10 জন, এইভাবে সে জিনিসটাকে একটা রুটিন করে দিছে। তো এইভাবে তারা কিছু এরকম ব্রেক দিতে চলে আসলো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, রাত। তখন তারা ওই যে সরাইখানার কথা বলছিল, সেই সরাইখানার কাছাকাছি চলে আসছে মার্কেট।
তো মার্ক অনেক সময় আছে যে নিজের মতো কিছু সিদ্ধান্ত নিতে চলার পথে, তো সে একবারও চিন্তা করছিল যে আমি এক কাজ করি, এখানে থেকে যাই সরাইখানা, এখানে থেকে ভোরে মানে খুব আর্লি, মানে রাত যখন মানে লেট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, রাত যখন শেষ হয়ে যাচ্ছে তখন খুব আর্লি মর্নিং এ বের হই। কিন্তু পরবর্তী চিন্তা করলো যে না, আসলে সময় মেকআপ করতে পারবো না, তাহলে তো সময় যদি মেকআপ করতে না পারি, এবং আমাকে বলছে যে এটা একটা মিউজিয়ামের ব্যাপার এবং সেখানে পৌঁছাইতে হবে টাইম মতো। তো পরে চিন্তা করলো যে না, আমি এর চেয়ে বরং আমি যদি আরো দ্রুত চলতে পারি, আমি যদি পৌঁছায় যেতে পারি মিউজিয়ামের সময়ের আগে, সেটা তো আমার জন্য ভালো। এই চিন্তা করে আর থামলো না সেখানে, সবাইকে বললো যে এই সরাইখানার পরে একটু সামনের ফাঁকা জায়গা আছে, ওইখানে যে একটা ব্রেক নিতে পারো, তারপর আমরা চলে যাব, আবার রওনা দিব, এবং এরপর তো কিন্তু বনের পথ শুরু হইতেছে। তো সবাই মোটামুটি প্রিপেয়ার হয়ে গেল, এরকম এক জায়গায় থেমে তারা সবাই একটু মানে মানে ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ হয়ে তারপর আবার রওনা দিল। তো চলতেছে এরপর সেই বনের পথ শুরু হয়েছে। বনের পথটা একেবারে অন্যরকম। দেখা যাচ্ছে যে রাতের বেলা ঠান্ডা বেড়ে গেছে ওই জায়গায়, কুয়াশা ভেসে বেড়াচ্ছে এদিক ওদিক, এলোমেলো ডালপালা, এবং এর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। রাস্তা কোনো জায়গায় মসৃণ, কোনো জায়গায় অমসৃণ, অনেক এখান থেকে অনেক ক্যারেজ চলে, এর জন্য সেটার একটা ব্যবস্থা আছে, কিন্তু ভৌতিক রাতের বেলা। তো তাদের যে ওয়াগান, সেটার সামনে তারা কিন্তু বাতি জ্বালাইছে, লন্ঠন গুলো জ্বালাইছে, এবং তখন বুঝলো যে এই লন্ঠন গুলো যে অনেক বড় লাগছিল, এর কারণ হচ্ছে এটার আলো ব্যাপক, চারিপাশে ছড়া যায়। তো এই ফাঁকে মার্ক চলে আসলো সেই যে কোচম্যান, তার কাছাকাছি তার ঘোড়া নিয়ে আসলো এবং তাকে জিজ্ঞেস করতেছে যে কতদিন ধরে এরকম করো। কোচম্যান বলতেছে আমার কাজই এটা, আমি সবসময় স্পেশাল যে কনসাইনমেন্ট এগুলো ক্যারি করি। বলতেছে যে স্পেশাল? মার্ক বলতে কি আছে ভিতরে? বলে আছে মিউজিয়ামের জিনিস আছে, আর্টিফ্যাক্ট অনেক দামি এবং এগুলো প্রাইসলেস, এগুলা যাচ্ছে, এটা অন্য জায়গাতে আসছে, যে মিউজিয়ামে যাবে বুঝতে পারতেছে, এবং যে মিউজিয়ামটা তৈরি হচ্ছে এটা খুব বড় মিউজিয়াম হবে, মানে পৃথিবীর মধ্যে নাম করা হবে এখানে, তো এর জন্য যাচ্ছে এটা, এবং খুব প্রেশাস কনসাইনমেন্ট। বলছে তুমি জানো না? মার্ক জিজ্ঞেস করছে কি আছে ভিতরে, জাস্ট ফ্রেন্ডলি একটা কোয়েশ্চেন সে করতেছে। বলছে না, আমি জানি না, আর আমার জানলেও তোমাকে বলার অথরিটি নাই, এই বলে চলতেছে। মার্ক একটু অবাক হলো যে মানে লোকটা একদম কাঠকোট্টা টাইপের, সে কোনো মানে কথাই বলতে চায় না। তো এখানে একটা ভয় আছে, এরকম রাত্রে চলার পথে কয়েকটা জিনিসের ভয় পায় যারাই চলে এখানে, এমনকি রাজার বাহিনী যখন চলাফেরা করে, তাদের মধ্যে সবচেয়ে ভীতি যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে অতিপ্রাকৃত জিনিসের ভয়। মানে সে সময় ওই মেডিভেল টাইমে অনেক বেশি উইচ হান্ট হয়েছিল, তো এটা তো বেশি দিন হয় নাই তখনও। মানে ওই সময় তারা ভয় পেত যে এই উইচরা লুকায় আছে বনের মধ্যে কোথাও, আবার উইচদের আত্মাও আছে, তারা বিশ্বাস করত, এবং নানা রকম আরো অনেক অতি প্রাকৃতিক জিনিস তারা দেখছে, অনেকে দেখছে এবং শুনছে, এবং তারা ভয় পেত, কারণ জঙ্গল অনেক ডেন্সড, বিশাল বন। এর মধ্যে আরেকটা ভয় ছিল হচ্ছে আউটলয়ের ভয়। অনেকেই ছিল ডাকাত হয়ে গেছিল, এবং ডাকাতরা এরকম বড় কোনো মার্চেন্ট বা কোনো পেলে থামায় সেগুলোকে ডাকাতি করতে, মেরে ফেলতো যারা থাকতো, তাদের সবাইকে তারা শেষ করে দিত এখানে। এই ডাকাতদের একটা ভয় ছিল, আর ভয় ছিল উলফের প্যাক। উলফের প্যাক চলাফেরা করতো, এই উলফের প্যাকের সামনে যদি কেউ পড়তো তাহলে কিন্তু একেবারে মানে খারাপ অবস্থা, যদিও তারা আর্মার পড়া, সবকিছু পড়া, তারপরও ভয়ঙ্কর আক্রমণ হতো। এই সবকিছু নিয়ে তারা বেশ ভয়ে ছিল, এবং এই যে এদের টোটাল যে এই যে পসিটা চলতেছে, এরাও কিন্তু বেশ ভয় আছে। রাতের বেলা এই ল্যান্টার্নের আলোতে যতদূর যাচ্ছে, তাদের এই যে ক্যারিজটার সামনে দুইটা ল্যান্টার্ন, পাশে ল্যান্টার্ন দুইটা, মানে বেশ আলো ছড়াচ্ছে, তারপরও তারা ভয়ে আছে। এবং ল্যান্টার্নের আলোগুলা এই যে সাথে যে যারা এখানে যারা সোলজার আছে, তাদের যে আর্মার আছে সেটার মধ্যে লেগে চমকাচ্ছে, আর্মার গুলো একদম পলিশ করা আর্মার, সেগুলোর মধ্যে চমকাচ্ছে। তো মার্ক এই তার বাহিনীকে ভয় যাতে না পায় এর জন্য, এবং তার সাথে আরো 5 জন তার ইমিডিয়েট জুনিয়র অফিসার আছে যারা তাদের সাথে কথাবার্তা কমিউনিকেট করতেছে, তারাই তো বাকিদেরকে পিক করছে। তো সবাইকে বেশ চিয়ার আপ করার চেষ্টা করলো, সামনে চলে যাচ্ছে, অনেক সময় ছোটখাটো জোক করতেছে, কথা বলতেছে, যাতে অন্যরা চিয়ার আপ থাকে। এভাবে করতে করতে তার যে জুনিয়র অফিসার যারা ছিল, তার মধ্যে একজন এসে বলল যে বস, সামনে একটা আছে, বাঁক আছে, এবং বাঁকের পাড়ে একটা ছোট্ট স্ট্রিম আছে, এই স্ট্রিমটা খুব খারাপ, আমাদের কিন্তু এটা ক্রস করতে হবে। এই হাঁটু পানির নিচে পানি, বাট ওই জায়গাটা কিন্তু আসলে ভয়ের। তো মার্ক তখন জিজ্ঞেস করতেছে যে কি জন্য ভয়ের? বলে ওইখানে উইচ আছে। বলে মানে? বলে ওইখানে সবাই বিশ্বাস করে যে ওইখানে একটা উইচ আছে, এবং সেই উইচের টোটাল যেই জায়গা ছিল, সেই জায়গাটা সবকিছু পরবর্তীতে রাজার ইরা পোড়াই দিছিল। তো মানুষ বিশেষ করে যে উইচ এখন ওইখানে আছে, এবং এ কিন্তু মানুষকে ক্ষতি করে, এবং অনেকের কাছে লোক মুখে শোনা যায় সে নাকি মানুষকে বিভিন্ন রকমের প্রবলেম করছে।
তো তখন মার্ক বলে যে এখন এটা নিয়ে চিন্তা করে লাভ নাই, আমাদের যদি ওই স্ট্রিমের উপর দিয়ে যেতে হবে, কোনো সমস্যা নাই, উই মাস্ট ক্রস। এটা বলে সে বলে সাহস দাও সবাইকে, বলো কোনো ব্যাপার না, আর এটা নিয়ে বেশি আলোচনা করার কিছু নেই। তো এটা বলে মার্ক নিজে একটু সামনে চলে আসলো পুরো ফসির এবং চলা শুরু করলো। তো তাদের চলতেছে, তাদের যে ওয়াগন চলতেছে, শব্দ একঘেয়ে চাকার শব্দ, ঘোড়ার খুরের শব্দ, কেউ কারোর সাথে কথা নেই, আরমারে ঘষা লাগতেছে, মানে আরমার তো সব মেটালের, শরীরের মধ্যে ঘষা লাগতেছে যারা নড়াচড়া করতেছে, এরকম একটা অবস্থা। আর রাতের বন তো জেগে উঠছে, মানে বিভিন্ন রকমের পোকামাকড়ের শব্দ, দূরে পেঁচা ডাকতেছে এবং অন্যরকম একটা শব্দ। তো যাই হোক, এর মধ্যে চলতে চলতে হঠাৎ করে বেশ জোরে সোরে একটা মানে পানির স্রোতের শব্দ পাওয়া শুরু করলো। ওরা যেতে যেতেই মার্কি মানে জিনিসটা ফার্স্টের দিকে পাওয়া শুরু করছে, মানে স্রো করে শব্দ হচ্ছে। তো সে বুঝলো সেই যে স্ট্রিমের কথা বলছিল ওটার কাছে মনে হয় চলে আসছে। তো সে সবাইকে বললো তোমরা আসতে থাকো, আমি একটু এগিয়ে যাই বলে সে রওনা দিল, একটু এগিয়ে গেল সামনে। তো যেতে যেতে বেশ খানিকটা এসে এক জায়গায় দাঁড়াইছে, কারণ তার ওই যে তাদের যে ওয়াগনের আলো এতটুকুই আসতেছে, এরপর আর যাচ্ছে না, শব্দ পাইতেছে, বেশ সর করে পানি যাচ্ছে। তো সে ওদেরকে সিগন্যাল দিল আসার জন্য। তা আস্তে আস্তে আসলো তারা, আসার পর আলোটাও তো এগিয়ে আসছে ওয়াগনের, দেখতেছে যে এইখানে একটা স্ট্রিম, এবং স্ট্রিমটা তার সাথে যে তার যে জুনিয়র অফিসার বলছিল যতটুকু তার থেকে বেশ গভীরই মনে হচ্ছে। তার যে জুনিয়র অফিসার বলছিল যে প্রায় হাঁটু পানি হবে, তো না, তার থেকে বেশি পানি দেখছে এবং খরস্রোত, আরো স্রোত বেশি। তো সে তখন ডাক দিল, সে অফিসারকে বললো যে কি ব্যাপার, তুমি না বলছিল যে পানি একটু, বলে যে আমি তো আসলে দেখি নাই, আমি যা শুনছি সেটাই তোমাকে বলছি, বাট এখন তো মনে হচ্ছে যে এটা আরো রাফ। সে বলছে ওকে, তো এখান থেকে সাবধানে যেতে হবে, জায়গাটা একটু ঢালুও আছে, মানে ওয়াগন পার হতে গেলে, ওয়াগন তো ভার, যদি এখানে ওই যে দেখাচ্ছে যে কতগুলো পাথর টাথর কাত হয়ে গেলে, পড়ে গেলে সমস্যা। তো মোটামুটি একটা তারা অ্যাসেসমেন্ট করে বললো আস্তে ধীরে এগোতে হবে এইভাবে। আর তাদের এই যারা ইউনিট ছিল তাদের সোলজারদেরকে বললো ঢালু সাইডে তারা তোমরা বেশি থেকো, যদি ওয়াগন কাত হয় তাহলে যাতে হাত দিয়ে ওটাকে ধাক্কা দিয়ে সোজা করা যায়। আর মার্ক পার হয়ে গেল, সেটা দেখলো যে সে পার হওয়ার সময় তার ঘোড়ার পায়ের অনেকখানি ডুবে গেছে পানিতে। আস্তে আস্তে ওই পাশে উঠলো, ওই পাশে উঠে সে ওখানে দিচ্ছে। তখন সে দেখতেছে যে এই ছোট এই যেটাকে বলে স্ট্রিম বা ঝর্ণা, সে ঝর্ণার যে স্রোত চায় যেটা খালের মতো আর কি, তো সেটার ওই পাশ থেকে তাদের যে এই ওয়াগন আস্তে আস্তে করে পানিতে নামছে, ওয়াগনে ঘোড়াগুলা নামলো এবং এগুলো কেমন যেন ছটফট করতেছে, একটু তারা একটু মানে অস্থির হয়ে গেছে, মাথা নাড়তেছে, কেশর নাড়তেছে, একটু অস্থির হয়ে গেছে। চাঁদের আলো এসে পড়ছে গাছগাছালির উপর থেকে এই ঝর্ণার পানিতে, মানে সেই স্রোতস্বিনীর পানির মধ্যে, সেটা কেমন জানি তাদের আলোতে একেবারে অন্যরকম লাগতেছে দেখতে। তো ঘোড়াগুলো অস্থির হয়ে গেছে, সেগুলো এরকম ছটফট করতেছে এরকম। এই সময় মনে হলো যে একটা অপরিচিত পাখি কোনো জায়গার থেকে ডাক দিচ্ছে। এই পাখির ডাকটা মার্ক কখনো শুনেনি, তীক্ষ্ণ একটা পাখির কণ্ঠের ডাক শুনে মনে হলো যে তার যে ইরা আছে, সোলজার আছে, তারা বেশ মানে অস্থির হয়ে গেল, মাথায় এদিক ওদিক করতেছে। তার যে ইমিডিয়েট যে জুনিয়র অফিসার সে তাড়াতাড়ি মার্কের কাছে চলে আসলো, সে এখানে ছিল, মানে বেশ দূরে না। সে আসলে এসে বললো কি এই যে উইচের কার্যক্রম শুরু হয়েছে এখানে, এটা উইচ। তো মার্ক বলছে আরে উইচ এভাবে পাখির মতো ডাকে নাকি, কি বলো তুমি এসে? তো সে মার্ক নিজের তলোয়ার বের করে ফেলছে, বের করে সে তাকাচ্ছে এদিক ওদিক। এই সময় মনে হলো তাদের সবগুলো ঘোড়াই অস্থির হয়ে গেল, মানে মার্কের নিজের ঘোড়াই মানে এরকম ডাক দিয়েছে নাক দিয়ে এবং সে পা ঠুকতেছে মাটিতে। এরকম সাধারণত সে জানে যে উলফ যদি আশেপাশে এসে পড়ে ঘোড়া এরকম করা শুরু করে। তো সে বললো যে এখানে আমার মনে হয় উলফের কোনো আছে, প্যাক আছে আশেপাশে। এরকম সময় শব্দ পাওয়া শুরু করলো তার আশেপাশে, যে মনে হচ্ছে যে তাদেরকে সারাউন্ড করে ফেলতেছে উলফ, একটা ঝর্ণার এদিক ওদিক দিয়ে পুরা, মানে কেমন উলফের যে ডাক, নিজেরা কমিউনিকেট করা ডাক, না হাউলিং না, নিজেরা কমিউনিকেট করা ডাক, সেটা পাচ্ছে। তো মার্ক কিন্তু মানে বেশ অস্থির হয়ে গেছে, কি করবে। এর মাঝে তাদের ওয়াগন কিন্তু নামায় ফেলছে স্ট্রিমের মধ্যে, এবং ওয়াগনের নিচের চাকা, মানে যে চাকার যে নিচের অংশ, মানে পা দানি যেখানে থাকে ওই পর্যন্ত পানি যাচ্ছে, দেখতেছে সর করে যাচ্ছে ওখান দিয়ে। তো এবং ঘোড়াগুলো খুব আস্তে আস্তে টানতেছে, কিন্তু ঘোড়াগুলো অস্থির হয়ে গেছে, ডাকতেছে, মাথায় এরকম ঝাঁকি দিতেছে বারবার। তো তার যে সোলজাররা ছিল এই পাশে ওয়াগনের এই পাশে, তারাও বেশ তৎপর হয়েছে যে যদি কাত হয়ে যায় কি হবে, কিন্তু তারাও বেশ মানে টেনশনে আছে, তারাও মনে হয় এদিক ওদিক তাকাচ্ছে বারবার, যে কোনো শব্দ অন্যরকম ভাবে পায় কিনা। তারা যে শব্দগুলো পাইতেছে এটাই কেমন জানি লাগতেছে তাদের কাছে। হঠাৎ করে ওই পাখির ডাকটা আরো 2-3 বার আসলো, আর এই সময় ওয়াগনের ঘোড়াগুলো জোরে তাড়াতাড়ি সামনে যাওয়ার চেষ্টা করলো। সামনে যাওয়ার চেষ্টা করাতেই ওয়াগনটা সামনের দিকে বাড়লো, বেড়ে তার একটা চাকা মনে হলো পাথরের খাদে পড়ে কাত হয়ে গেল এই পাশে।
তো সোলজাররা সবাই ধরে বসলো ওই পাশে, ধরে বসে চাপ দিচ্ছে এটাকে সোজা করার জন্য, কিন্তু এটা সোজা করতে পারতেছে না, অনেক কষ্ট এবং অনেক ওজন ভেতরে মনে হচ্ছে, মানে ভালো ওজন এরকম। ওরা প্রচন্ড ঠেলতেছে, কিন্তু ঠেলতে ঠেলতে দেখা গেল যে তারা পারলো না। তাদের মধ্যে 2-3 জন ধূপধাপ করে পড়ে গেল, এই ঝর্ণার মধ্যে পড়ে গেল, মানে এই যে স্ট্রিমের মধ্যে পড়ে কিছুটা সামনে চলে গেল। মেটাল পড়ছে, পাথরের মধ্যে শব্দ হলো, তাদের শরীরে আর্মার আছে। এরপর কড়কড় করে শব্দ করে পুরো ওয়াগনটা কাত হয়ে গেল এক সাইডে, এবং একটা বোল্ডার ছিল, বড় বোল্ডারের মধ্যে আটকায় গেল ওয়াগনের একটা সাইড। তো দেখতেছে যে পুরো পড়ে যায় নাই, সাইড হয়ে গেছে এরকম কড়কড় করে। আর ঘোড়াগুলা ছোটার জন্য একদম ওখান থেকে পাগল হয়ে গেছে, এবং তারা আরো টানার চেষ্টা করতেছে সামনে। তো কোচম্যান যে ছিল সে চিৎকার করতেছে যে সে তো এরকম কাত হয়ে পড়ে যাচ্ছে। তো সে কোনো মতে ঝুলে থেকে বলতেছে যে তোমরা এখানে সোজা করো, এটাকে সোজা করো। এরা আবার চেষ্টা করতেছে সোজা করার জন্য, আর ঘোড়াগুলাকে এখন বলতেছে ছেড়ে দিতে, ছেড়ে দিয়ে সামনে বাঁধতে। ঘোড়া ছাড়তে একজন গেল, এই সময় ঘোড়াগুলো প্রচন্ড টান দিল। টান দেওয়াতে সামনের অংশের চাকাটা একটু ঘুরছে, এবং এই পিছনের চাকাটাও মনে হয় পিছলাই গেছে, এবং ওই যে বোল্ডারের সাথে বেঁধে গেছে ওটা ছুটে গেল। ওয়াগনটা পুরা কাত হয়ে গেল, এরকম ঠাস করে কাত হয়ে গেল। কাত হয়ে ছেঁচড়ায় সামনে যে পড়লো, মানে বুঝলো যে বেশ গেছে, মানে এটা কাত হয়ে একদম ছেঁচড়া এই পাশে চলে গেছে। মার্কেট তো একেবারে দিশেহারা অবস্থা, সে চিন্তা করছে কি করবে। অন্ধকার, এই পাশের যে ল্যান্টার্ন গুলো ছিল তো নিভে গেছে, আর সামনের একটা ল্যান্টার্নে আলো জ্বলতেছে। মার্ক বলতেছে ওইটাও নিভাইতে, কারণ যদি আগুন ধরে যায় আরেক সমস্যা। সাথে সাথে এখান থেকে তার যে সোলজাররা পানি নিয়ে স্ট্রিম থেকে নিয়ে ওই একজন ল্যান্টার্ন ভেঙে পানিগুলো দিয়ে দিল, যাতে আগুন নিভে যায় ওখানে, যাতে কোনো আগুন না ধরে যায় আবার। তো মার্ক তো একদম বিহ্বল হয়ে গেছে যে মানে কি অবস্থা। এর মাঝে ওই সামনে যে ঘোড়াগুলোকে মানে খুলে দেওয়া হয়েছিল ওয়াগন থেকে, যাতে ওগুলো মানে এই টানাটানি আর না করে, কারণ অনেক করতেছিল, উদ্ভট কাজ কারবার করতেছিল, ওরা টানাটানি করতেছিল, এতে আরো মানে বাজে অবস্থা হইতেছিল। তো ঘোড়াকে খুলে দেওয়ার সাথে সাথে ঘোড়াগুলো ছুট লাগাইছে ওখান থেকে বের হয়ে। তো এই ঘোড়ার পিছে পিছে আবার ওখানকার 2 জন এখানকার যে স্লো সোলজার তারা চলে গেছে ঘোড়ার পিছে পিছে ঘোড়া খুঁজতে, মানে ঘোড়াগুলোকে ট্রেস করে আনতে। তো খারাপ অবস্থা, এবং এর মাঝে যেই সোলজার পড়ে গেছে ওইখানে তারা উঠছে, এবং উঠে তারা অনেকে ধরে চেষ্টা করতেছে এটা সোজা করার, অনেক ওজন, এরা সবাই মিলে ওটাকে সোজা করতে পারতেছে না। এই সময় হঠাৎ করে এই স্ট্রিমের ওই পাশে গাছগাছালির ওই পাশ থেকে একটা বাঁশির শব্দ আসলো, পেগান ফ্লুট, মানে পেগান বাঁশির মতো। বাঁশির শব্দটা চারিদিকে ছড়ায় যাচ্ছে, এবং কেমন জানি একটা টিউন, এবং একটা অংশ বাঁশির যে শব্দটা উদ্ভট ভাবে ফেটে ফেটে যাচ্ছে, কেমন জানি মনে হচ্ছে যে মানে ওইটাকে টিউন, ফাইন টিউন না, কিন্তু বাঁশির শব্দ তখন হচ্ছে এবং চারিদিকে ছড়া যাচ্ছে। তো সোলজাররা সবাই তলোয়ার বের করে ফেললে সাবধান হয়ে গেল যে এটা কোনো সিগন্যালিং কিনা। তারা ওই জিনিস তোলার চেষ্টা না করে সবাই সোজা হয়ে দাঁড়ায় আছে। কয়েকজন দাঁড়াচ্ছে স্ট্রিমের মধ্যে, তাদের প্রায় হাঁটুর উপরে পানি ছড়ছড় করে চলে যাচ্ছে, তলোয়ার হাতে তারা এদিক ওদিক তাকাচ্ছে যে ঘটনা কি, বাঁশির শব্দ কোত্থেকে আসছে, কারা বাঁশি বাজাচ্ছে, কোনো ডাকাত বা কোনো কিছু। এই সময় সে উলফের শব্দ তারা শোনা শুরু করলো, গলাটা গড়গড় করতেছে উলফ এরকম, আর কালো একটা ধোঁয়ার মতো মেঘের মতো চারিদিক ছেয়ে গেল। মনে হলো যে একটা ডার্ক মেঘের মতো চারিদিক ছেয়ে যাচ্ছে, একদম চারিপাশে কুয়াশার মতো। তো মানে ভয়ঙ্কর একটা অবস্থা। মার্ক তো খুবই ভয় পাইছে। জিনিসটা কি, সে সবাইকে বলতেছে যে তোমরা সবাই ঘিরে দাঁড়াও, ওয়াগনটাকে ঘিরে দাঁড়াও, মানে ওয়াগনের কাছে যেন কেউ আসতে না পারে, কারণ তার তো এটাকে সিকিউর করার দায়িত্ব। তো তার সোলজাররা ঘিরে দাঁড়িয়েছে, এবং তার যে 2 জন সোলজার গেছে ঘোড়ার পেছনে, তাদেরও আসার নাম নাই। তো মার্ক চিন্তা করতেছে এখন কি হবে, সে চিন্তা করার চেষ্টা করছে। এর মাঝেই সে দেখতেছে চারিপাশ কালো ধোঁয়ার মতো কুয়াশায় ছেয়ে যাচ্ছে, মানে কালচে কুয়াশায়। এই কালচে কুয়াশার মধ্যে সে ওই বাঁশির শব্দটা মনে হলো তার কাজ দিয়ে যাচ্ছে, এবং সেই কুয়াশা যেই জায়গায় লাগতেছে সেই জায়গাটা হিম শীতল হয়ে যাচ্ছে। খুব অবাক কাণ্ড। এই সময় মার্ক শব্দ পেল, মানে ঠাস ঠাস করে শব্দ, মানে মেটাল যদি পড়ে যায় কোথাও, মানে পাথরের উপর সেরকম শব্দ, পানির উপর পড়ে যাওয়ার শব্দ। মার্ক বোঝার চেষ্টা করলো ঘটনাটা কি। সে সাথে সাথে নিজের নিঃশ্বাস আটকায় রাখলো, মনে করতেছে যে নিঃশ্বাসের সাথে কিছু যাচ্ছে নাকি। সে বুঝতে পারলো তার থেকে 2-3 হাত দূরে একজন সোলজার দাঁড়ায় ছিল, সে ধাপ করে পড়ে গেল, এবং পড়ার সাথে সাথে তার যে আর্মার বাড়ি খেয়েছে সেটা শব্দ। সে বুঝতে পারলো যে তার সোলজাররা পড়ে যাচ্ছে, মানে বেহুশ হয়ে যাচ্ছে বা সেন্সলেস হয়ে যাচ্ছে বা ঘুমায় যাচ্ছে সামথিং। মার্ক তাড়াতাড়ি দৌড় দিল এখান থেকে, মানে ওই সেই কুয়াশার মধ্যে দাঁড়াবে না। দৌড়ায় যে সে দেখলো যে কুয়াশাটা যেখানে ফিকে হয়ে গেছে সেটার বাইরে চলে আসলো। সে নিচেও ফাইন্ড আউট করলো যে তার অনেক বেশি ক্লান্ত লাগতেছে, মনে হচ্ছে ঘুম চেপে আসতেছে এরকম। তো সে ওখানে দাঁড়ায়, তার মাথা ঝাঁকা দিল, মাথা ঝাঁকা দিয়ে তার হেলমেট খুলে ফেললো। হেলমেট খুলে ফেলে সে তাকায় দেখতেছে সে যেখানটায় দাঁড়া আছে ওখানে চাঁদের আলো পড়ছে, তার থেকে সামনে, বেশ খানিকটা সামনে, কালো কুয়াশার মতো মেঘ জমাট বেঁধে আছে একটা জায়গায়, এবং ওই পাশের কিছু দেখা যাচ্ছে না। এবং ওই পাশে সে যে আর কোনো মানে তার যে পড়ার শব্দ পাইছে আর কোনো শব্দ নাই, সবকিছু মানে নির্জন,
মানে নিশ্চুপ, সেই রাতের সব শব্দ, শুধু বাঁশির শব্দও নাই, এবং উলফের কিছু গলার ভেতরে টানা টানা শব্দ। এর মাঝে সে ফিস 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 মন্ত্রের মতো শব্দ পাইল, মানে কেউ একজন মন্ত্র পড়তেছে এরকম। তো মার্ক চিন্তা করতেছে সে কি যাবে নাকি সামনে এগিয়ে, মেঘের এই যে একটা আচ্ছাদন, কুয়াশা যে ঘিরে ফেলছে, এটার মধ্যে দিয়ে সে যাবে কিনা। পরে চিন্তা করলো যে না, এটা যাওয়া ঠিক হবে না, যেহেতু ওখানে সবাই ঘুমায় গেছে, এটার মধ্যে কিছু একটা আছে যেটার জন্যই সবাই ঘুমায় গেছে। তো মার্ক এখানে চুপচাপ দাঁড়ায় আছে, তলোয়ারটাকে ধরে চিন্তা করতেছে কি হয়, মানে আসলে তার তো কিছু করার নাই, তার এখন একদম অসহায় অবস্থা। এই সময় সে শব্দ পেল, একটা চড় 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 চড়, মানে ভাঙা চোরার শব্দ, মানে হচ্ছে কেউ মানে কোনো কাঠের জিনিসকে ভেঙে চুরে দুমড়ায় দিতেছে। তো সে বুঝতেছে যে তাদের যে ওয়াগনের লক কেউ ভাঙতেছে। এই লক ভাঙার মতো শক্তি কোনো মানুষের থাকার কথা না। অবাক হয়ে গেল, সেটা কিভাবে সম্ভব, শব্দ যেটা হচ্ছে সে বুঝতে পারতেছে, চড় চড় করে ওয়াগনের উপর থেকে কিছু ছিটতেছে এরকম। একটু পরে সে দেখতে পেল যে এই চাঁদের আলোতে ঠিক ওই কুয়াশার ভেতর থেকে এইরকম একটা মানে চওড়া একটা তক্তার মতো, মানে দরজা হবে ওয়াগনের, এটা বাতাসে উড়ে যে এরকম মানে কুয়াশার উপর থেকে উড়ে গেল, উড়ে যে দূরে ফ্লাশ করে পড়লো, শব্দ হইলো একটা, এবং বুঝতে পারলো যেটা শব্দ। তারপর ঘড় 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 শব্দ, কিছু একটা মানে সরতেছে ওইখান থেকে। আসলে মার্কের কিছু করার নাই, এরকম অমানসিক কাজ যদি কেউ করতে পারে সেখানে কি পরিমাণ শক্তি প্রয়োজন, আর এটা কিভাবে সম্ভব। এবং পুরো জায়গাটা কিন্তু তখন ওই কুয়াশাচ্ছন্ন। মার্ক হঠাৎ করে দেখলো কুয়াশার ভেতর থেকে 3টে নেকড়ে বের হয়ে আসছে, মানে বেশ বড় জায়ান্ট সাইজের ধূসর, তার দিকে তাকায় আছে। এবং তারপরে সেই নেকড়েগুলোর পেছনে পেছনে একটা মানে ক্লোক যেরকম পরে মাথা ঢাকা থাকে, এরকম এরকম মাথা ঢাকা একটা ক্লোক টাইপের পরা একটা ফিগার বেরোলো। চেহারা বোঝা যাচ্ছে না, মুখের ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার হাতে একটা লাঠি, সে হাত দিয়ে এরকম দেখাচ্ছে মার্ককে সরে যেতে এখান থেকে। তো মার্ক তো আসলে সরতে পারে না, যেহেতু তার এখানে সোলজার আছে, তার ইউনিট আছে, তার একটা রেসপন্সিবিলিটি আছে। সে তলোয়ারটা নিয়ে সামনে মানে বেড়ে গেল, মানে সে মানে চিন্তা করলো যে ডুয়ার ডাই, আজকে অ্যাটাক করে এখানে হয় শেষ হয়ে যাবো বা কিছু। তলোয়ার নিয়ে সামনে চলে গেল, সে দেখলো যে উল্ফগুলো গড় গড় করে উঠে তার দিকে লাফ দিল, তারপর ঝাঁপায় পড়লো। তার শরীরে আর্মার আছে, সে বুঝতে পারছে সে ছিটকায় পড়ে গেছে দূরে, ঠাস করে পড়ছে, সে প্রচন্ড ব্যথাও পাইছে সে। এবং তারপরে তার মনে হলো যে তার চোখের সামনে দিয়ে কালো ধোঁয়াটা আসলো, একবারের মতো কালো ধোঁয়াটা এসে তাকে ঢেকে ফেললো। তো মার্কের আর কিছু মনে নাই। তো মার্কের সেন্স আসলো, তাকে দূর থেকে কেউ ডাকতেছে কমান্ডার কমান্ডার বলে। তার মানে মানে সে হঠাৎ করে মনে হলো যে অনেক দূর থেকে কমান্ডার কমান্ডার বলে কেউ ডাকতেছে, এবং তার চোখে মুখে পানির ছিটা পড়লো। তখন সে ফট করে তাকালো, তো তাকায় সে দেখতেছে আকাশে একটা পূর্ণ চাঁদ, চাঁদের আলো চারিপাশে, মানে তার চারিপাশে ছেয়ে আছে আর কি। সে মাথা উঁচা করলো, করে দেখতেছে তার উপর ঝুঁকে আছে 2জন সোলজার তার। এবং তিনি তাদের জিজ্ঞেস করলো, তারা হেলমেট পরা, তিনি তাদের জিজ্ঞেস করলো যে তোমরা কে কে। তো তাদের নাম বললো যে আমরা ওই ঘোড়াগুলাকে পাই নাই, ঘোড়াগুলা চলে গেছে, আর এইখানের এই অবস্থা কেন। তো মার্ককে উঠালো তারা, মার্কও উঠলো তাদের সাথে, উঠে সামনে গেল, দেখলো সামনে যে দেখতেছে ওই যে স্ট্রিমের পাশে তাদের সোলজাররা পড়ে আছে। এর মাঝে মানে 2জন দেখলো যে উঠে বসে মাথা এরকম হাতাচ্ছে, আর বাকি অনেকে পড়ে আছে। তো আস্তে ধীরে তারা সবাইকে ওঠানোর চেষ্টা করলো। তো উঠতে উঠতে দেখলো যে ওই পাশে ওই তাদের যে ওই যেই ওয়াগনটা, সেই ওয়াগনের একটা সাইডে 2জন তাদের সোলজার চাপা পড়ে আছে ওয়াগনের নিচে। ওয়াগনটা কাজ হয়েছে, সেটা নিচে চাপা পড়ে, মানে ওরা মানে ওদের আর প্রাণ নাই, ওরা ওখানেই শেষ হয়ে গেছে। আর ওয়াগনের এই পাশের যে অংশটা, যেটা তালা মারা ছিল বড় এরকম দিয়ে, মানে লোহার বার দিয়ে, সেটা নাই, পুরোটা ফাঁকা। তো মার্ক তো পুরো হয়ে গেছে, সে দ্রুত ওখান থেকে ক্লাইম করে উপরে উঠলো, উঠে ভিতরে উকি দিয়ে দেখতেছে ওখানে কিচ্ছু নাই, ভেতরটা একটা ফাঁকা হলো, মানে এর ভিতরে কিছু যা ছিল সেটা নিয়ে গেছে কেউ উঠায়। মার্ক তো একদম মানে অবাক হয়ে গেল যে কেমনে কি হলো, এটা কেমনে উঠায় নিল, এটাকে ভাঙলো কিভাবে। এই যে এই দরজা বা এই পার্টটাকে ভেঙে যে উড়ায় ফেলছে সেটা সে দেখছে ওই সময়। তো সে মানে খুব অবাক হয়েছে, এবং মানে তার কিছু বলার নাই। সেখান থেকে নামলো, নেমে তাড়াতাড়ি তার সোলজারদের খোঁজ খবর নিল। এই 2জন তো এটা তলে পড়ছে, বাকিরা সবাই ঠিক আছে নাকি সে দেখলো। তো দেখলো যে হ্যাঁ, বাকি যে 18 জনকে পাওয়া গেল, এবং তার যে ওই যে বিশ্বস্ত 5জন ছিল তাদের মধ্যে একজন হচ্ছে 2জনের একজন, আর 4জন ছিল এখানে। আর সবাইকে এক করে তখন সবার কাছ থেকে নিল যে সবাই ঠিক আছে কিনা। তো বললো হ্যাঁ সবাই ঠিক আছে, সবাই নড়তে চড়তে পারতেছে, সবাই চলতে পারতেছে, বাট সবাই খুব ভয় পাইছে, খুব ভয় পাইছে। তারা যদিও যোদ্ধা এবং সেনাবাহিনীতে যুদ্ধ করে, তারপরও তারা প্রচন্ড ভয় পাইছে।
তো দেখলো যে ওই যে 2 জন মারা গেছে তার মধ্যে একজন হচ্ছে যে 5 জনের একজন হচ্ছে যে নাকি মার্ককে সাবধান করছিল যে এদিক দিয়ে একটা স্ট্রিম আছে, এখানে যে ডাইনির কথা বলছিল এখানে আসতে না এসে দেখলো যে সেও মানে ওখানে চলে গেছে, প্রাণ হারাইছে সে। তো মার্ক কি করবে, মার্ক তখন বাকি 4 জনের সাথে কথা বললো, তার যে বিশ্বাসী যারা জুনিয়র ছিল তাদের সাথে, আর তারা বাকি সবাইদেরকে কথা বললো, সবাইকে গ্যাদার করলো, বললো যে তোমরা কি দেখছো, তোমরা নিজ চোখে দেখছো কি হয়েছে, তোমরা সবাই এটা সাক্ষী, এটার কোনো এক্সপ্লেনেশন কেউ দিতে পারো? বলে যে না। সবাই বলতেছে যে আমরা কাজ করতেছিলাম, চেষ্টা করতেছিলাম ওয়াগনটাকে সোজা রাখার, এই সময় এরকম ধোঁয়া আসলো এবং ধোঁয়া আসার পরে একদম ঘুমের অতলে চলে গেলাম আমরা, আমাদের আর কিছু খেয়াল নাই, মানে আমরা আর কিছু দেখি নাই। মার্কই হচ্ছে সবচেয়ে লং জিনিসটা দেখছে, এবং মার্ক বললো যে এরকম এরকম হয়েছিল, আমার উপর 3টা উলফ ঝাঁপায় পড়ছিল। তো মার্কের শরীরে কোনো কামড় বা আঁচড়ের দাগ পাওয়া গেল না। তো যাই হোক, মানে তারা বুঝতে পারলো না আর কি ওই সময়। তো যাই হোক, তারা চিন্তা করলো যে এখানে বসে থাকাটা বিপজ্জনক, তাদের ঘোড়াগুলাও নাই, তাদের ঘোড়াগুলো চলে গেছে সব। তো তারা ওই ওয়াগনের পাশে বসে থেকেও লাভ নেই, ওয়াগনেও কিছু নাই এবং ওয়াগনে কোচম্যানেরও খোঁজ পাওয়া গেল না কোনো। তো যাই হোক, তারা হাঁটা ধরলো, এখান থেকে হাঁটতে হাঁটতে সামনে যাওয়া শুরু করলো। তো সামনে যেতে যেতে এক সময় তারা যখন নাকি অন্ধকার ফিকে হয়ে আসতেছে, রাস্তার একটা জায়গায় আসলো। তো সেইখানে এসে তারা দেখতেছে যে একটা গাছের নিচে একটা ঘোড়া দাঁড়ায় আছে এবং ঘোড়াটা তাদের দেখে বেশ মানে করতেছে, শব্দ করতেছে, মানে পা ঠুকতেছে। তো তারা কাছাকাছি আসাতেও যে খুব একটা ভয় পাইছে ঘোড়াটা তা না, তো বুঝলো যে তাদেরই কারো ঘোড়া। তো আরো কাছাই গেল তারা। তো যখন কাছাই গেছে দেখতেছে যে ঘোড়ার কাছাকাছি মাটির মধ্যে একজন মানুষের মনে হচ্ছে যে শরীর পাওয়া যাচ্ছে যে শুয়ে আছে মাটিতে। তো তারা তাড়াতাড়ি কাছাই গেল। তো ঘোড়াটা তাদের এগিয়ে আসছে, যে এতগুলো মানুষ দেখেও ঘোড়া হয় নাই, মানে চলে যায় নাই, সে শুধু ভীত হয়েছে বোঝা যাচ্ছে তার শব্দে। তো তাদের মধ্যেই কয়েকজন সোলজার এগিয়ে গেল ঘোড়াটাকে এবং নিয়ে তাড়াতাড়ি ধরলো। তো তার মধ্যে একজন ডিটেক্ট করলো এটা তার ঘোড়া ছিল। তো দেখলো মাটিতে যে পড়ে আছে ওই শরীরটার মানে বিভিন্ন ভাবে ক্ষত বিক্ষত আর কি, ওটার নাই। তো তারা বুঝতে পারলো দেখে যে বিশেষ করে মার্ক দেখে বুঝলো যে এইটা ওই কোচম্যান ছিল। তো এখন তো জানা গেল না ঘটনাটা কি হয়েছে। কোচম্যান ওখানে পাওয়া গেছে, মানে সে ক্ষত বিক্ষত, মানে চেক করে দেখলো যে তার প্রাণ নাই শরীরে, মানে সে ওখানে পড়ে আছে। তো যাই হোক, বললো যে এখন ওকে তো এখান থেকে এভাবে কিভাবে নিয়ে যাবো ক্যারি করে, আমরা আমাদের অনেক পথ বাকি, আমাদের ঘোড়া পাইছি একটা। এরকম করে তারা ওই অ্যাটলিস্ট তার শরীরটাকে সরাই নিয়ে আসলো এবং তারা বললো যে এটাকে পারলে আমরা কবর দেওয়ার ব্যবস্থা করি, আর তো কিছু করার নাই, এখান থেকে এভাবে এটাকে নিয়ে যাব কিভাবে। তো তারা ওইখানে সবাই মিলে ওইখানে খুঁড়লো আর কি, নিজেদের সাথে তলোয়ার টলোয়ার যা আছে ওটা দিয়ে, শক্ত মাটি খোঁড়া যায় না, অনেক কষ্টে যতটুকু পারলো খুঁড়ে করে সেখানে তারা মোটামুটি সমাহিত করলো। তারা করে ওই ঘোড়াটাকে একটাকে নিয়ে ওইটা মার্ককে দিল, বললো যে আপনি উঠে বসেন এটাতে, আর আমরা যাচ্ছি সাথে। যাই হোক, তারা এগোতে এগোতে এরকম করে যেতে 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 এক সময় তারা ওয়াগনের 3টা ঘোড়াকেও পাইছে এবং এগুলা ওদের দেখে দাঁড়াইতে চাচ্ছিল না, বেশ করতেছিল, সেগুলোকেও তারা মানে করলো, নিয়ে মানে এই ঘোড়াগুলোকে পেলো এবং পরবর্তীতে সামনে যে আরো ঘোড়া পেলো। তারপরেও কয়েকটা ঘোড়া মিসিং, সেগুলোকে পায় নাই তারা। যাই হোক, এই কটা ঘোড়াতে করে তারা এক সময় চলতে চলতে চলে আসলো এবং শহরে এসে মিউজিয়ামের এখানে আসলো। এসে মার্ক রিপোর্ট করলো যে কি হয়েছে পথে, পুরো কথাগুলো বললো। তারা শুনলো, তারা মনে হলো যে একদম ভাবলে সিন চেহারা শুনলো। শুনে তাদের মধ্যে একজন আসলো, এসে তাদেরই আরেকজন সিনিয়র কর্মকর্তা, সে এসে পুরা কথাটা শুনলো। শুনে তাকে একটা ম্যাপ দেখাইলো, বললো কোথায় হয়েছে ব্যাপারটা জানতে চাইলো। তো দেখাই দিল মার্ক যে ম্যাপের এই জায়গাটায় এরকম হয়েছে। শুনলো, মার্কের স্টেটমেন্ট তারা লিখে নিল, লিপিবদ্ধ করলো। মার্ককে ছাড়াও বাকি যারা ছিল সবাইকে দিয়ে ওখানে তারা নিল, সিগনেচার নিল। সিগনেচার নিয়ে ঘটনাটা ওখানে সেটেল করে দিল। বললো আচ্ছা, তোমার মার্ককে বললো যে আমরা তোমার কাজ সম্পন্ন হয়েছে এটা আশা করতেছি এবং ওইটা রক্ষা করার দায়িত্ব আমাদের, তোমার কোনো ব্যর্থতা এখানে আমরা দেখতেছি না বলে তাদের মধ্যে আর কি একটা মিটিং করে বলে দিল। মার্ককে ওইটা সার্টিফাই করে দিল তারা চিঠি সহ লিখে। যাই হোক, মার্ক সেই চিঠি নিয়ে পরবর্তীতে সেটা নিয়ে এসে ব্যাক করছিল এবং সে যখন নাকি তার সিনিয়রের কাছে এটা বলছিল যে আপনাকে আমি বলছিলাম যে রাতে এখান থেকে চলাফেরা না করার জন্য, তাহলে যদি চলাফেরা না করতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না। তো তার যে সিনিয়র কমান্ডিং অফিসার ছিল তিনি নাকি বলছিলেন যে এটা যাদের সমস্যা তাকে ভাবতে দাও, তাদের ইনস্ট্রাকশন ছিল ওইভাবে আসার। তো তুমি তো তোমার কাজ করছো, তোমাকে তো আর কেউ লায়াবল করে নাই না, নিদার তোমার ফোর্স কেউ লায়াবল করে নাই, তোমরা আসছো যাদের সমস্যা তারাই ভাববে। এবং মনে রাখবা যে এখানকার যে জঙ্গল, এখানকার যে সবকিছু বেশ রহস্যময়। এই রহস্যের মধ্যে দিয়ে তুমি যতদিন সার্ভ করতেছো অনেক রহস্য দেখতে পাবা, এই রহস্যের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে মার্ক, অ্যান্ড জাস্ট থিঙ্ক লাইক দ্যাট।
এই বলে নাকি মার্ককে তিনি কিছু বলেন না, 7 দিনের ছুটি বলছিলেন এবং তাকে 7 দিনের ছুটি দেওয়া হয়। মার্ক মনে করছিল যে তাকে অনেক কোয়েশ্চেন করা হবে, অনেক রকম সমস্যায় ফেলা হবে, বা তার একটা ব্যর্থতা হলো, তার কর্মজীবনে একটা দাগ লেগে গেল, এগুলো ভাবছিল। তো এগুলা কিছুই নাকি আর হয় নাই। তো মার্ক খুব অবাক হয়েছিল, সে 7 দিনের ছুটিও পাইছিল এবং তার কোনো রকম সমস্যা হয় নাই। আর সে পরবর্তীতে ওই সম্বন্ধে, বাগান সম্বন্ধে জিজ্ঞেস করছিল তার কমান্ডিং অফিসারকে যে স্যার ওইটা কি রিট্রিভ হয়েছে নাকি, বা ওটা খুঁজে পাইছে নাকি এরা। তো বলছে যে ওইটা আমার কনসার্ন না। তিনি বলছে ওইটা আমার কনসার্ন না, তুমিও এটা ইউ শুড থিঙ্ক লেস অ্যাবাউট ইট, তাই বলে দিছে। যাই হোক, মার্ক এরপর আর চিন্তা করেনি। তিনি এই ঘটনা পরবর্তীতে তার বংশতে শেয়ার করছেন অনেকের কাছে। এইভাবে করেই রবার্ট টেমও এটা জানছে। রবার্ট টেমের কাছ থেকে এটা কালেক্ট করা হয়েছে। ঘটনাটা আপনার কাছে কেমন লাগছে আমাদেরকে জানাবেন। আমার কাছে সেই সময়কার ঘটনাগুলো বেশ ভালো লাগে, বিদেশের বেশ ইন্টারেস্টিং লাগে, আমি এনজয় করি, কল্পনায় চলে যাই সেই সময়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা তসলিম সাহেবের ঘটনা। উনি পটুয়াখালীর একজন নামকরা হুজুর। গত সপ্তাহে ওনার 2টা ঘটনা ছিল, আর এই ঘটনাগুলা পটুয়াখালী থেকে কালেকশন করে পাঠাচ্ছেন জাবির ভাই, আর ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। জাবির ভাইদের বাসার 3 তলাতেই তসলিম সাহেব থাকেন এবং প্রায় সময় তিনি জাবির ভাইকে এরকম ওনার বিভিন্ন ঘটনা শেয়ার করেন। মূলত তসলিম সাহেবের কাজ হচ্ছে বিভিন্ন মানুষকে উপকার করা এবং উনি অনেক হেল্প করেন এবং বিভিন্ন রকম সমস্যার সমাধান ওনার মাধ্যমে হয়। যদিও এখন উনি এরকম খুব একটা কাজ এরকম করেন না, বেশ কয়েক বছর আগে ওটা ছেড়ে দিয়েছেন। তো যাই হোক, আমি সরাসরি আজকে ওনার যে প্রথম ঘটনাটা বলবো সেটা 3-4 বছর আগের একটা ঘটনা। তসলিম সাহেব উনি যখন পটুয়াখালী থাকতেন, ওনার নিজ বাড়ি ছিল ঝালকাঠিতে এবং ওনার মেয়ে সেই ঝালকাঠি জেলায় উনি বিয়ে করেন। ওনার মেয়ের নাম ছিল পপি এবং ওনার মেয়ের হাজবেন্ডের নাম ছিল রিয়াজ, আর ওনাদের ছোট একটা সন্তান ছিল, ওটা ওর নাম ছিল জায়েদ। তো বেশ কয়েক বছর ধরে ওনাদের মেয়ের, তসলিম সাহেবের মেয়ের ফ্যামিলিতে একটু অশান্তি চলছিল। ওনার নাকি অনেক খারাপ কিছু ফেস করতো আর কি। তো তসলিম সাহেবের নাকি এরকম ব্যস্ততার কারণে মানে যাওয়া হয় নাই। তো উনি বছর খানিক পর নাকি এরকম মেয়ের বাড়ি যায় এবং মেয়ে শ্বশুর বাড়ি যখন উনি যায় তখন ওনার বেয়াই মানে তসলিম সাহেবের বেহাই উনি একটু ওনাকে ভয় পেত দেখে উনি নাকি আত্মীয় বাসায় চলে গেছিল। কারণ তসলিম সাহেব নাকি জিন নিয়ে অনেক কাজ করতো, এই জন্য অনেকে নাকি ওনাকে একটু ভয় পেত বা অন্য চোখে দেখতো। যদিও সেই জিন ভালো জিন ছিল, আর সেই জিনকে তসলিম সাহেব বন্ধু নামেই ডাকতো এবং সেই বন্ধু ওনাকে একটা পয়সা দিয়েছিল। তো সেই পয়সার মাধ্যমে তসলিম সাহেব সব কাজগুলো করতেন। তো যাই হোক, এরকম উনি একদিন মেয়ের শ্বশুর বাড়িতে যান এবং যাওয়ার পর ওনার সারাদিন খুব ভালোভাবে কাটছিল। রাতে খাওয়া দাওয়ার পর উনি ফ্লোরে বসে ওনার নাতির সাথে খেলছিল। তো এমন সময় হঠাৎ করে ওনার মেয়ে এসে সজোরে একটা লাথি মারে ওনার ছেলেকে, মানে জায়েদকে এরকম একটা লাথি মারে। তসলিম সাহেব এটা দেখার পর থা হয়ে যায় এবং উনি বলতেছে ওনার মেয়েকে বলতেছে যে মা তুই এটা কি করলি, তোর নিজের সন্তানকে লাথি মারলি। এটা বলার পর উনি ওনার মেয়ের ফেসের দিকে দেখছে যে খুব হিংস্রভাবে তাকায় আছে এবং মেয়ে তার বাবাকে মানে তসলিম সাহেবকে বলতেছে যে তুই চুপ থাক, তুই বেশি কথা বলবি না। আচরণটা নাকি খুব বাজে রকমের ছিল। এটা হওয়ার পর সঙ্গে সঙ্গেই নাকি ওই রুমের বাতিটা নিভে যায় এবং তসলিম সাহেব 2 মিনিটের মধ্যেই যখন বাতি আসে তখন তিনি দেখতেছে যে ওনার মেয়ে এবং নাতি দুজনেই ফ্লোরে শুয়ে আছে, একবারে মানে অজ্ঞান হয়ে গেলে যেরকম শুয়ে থাকেন এরকম শুয়ে আছে। তাড়াতাড়ি সেই মুহূর্তে ওনার মেয়ের জামাই রিয়াজ আসে এবং ওনারা ধরে ওই বিছনায় উঠানোর পর দেখতেছে যে আসলে মেয়ের সেন্স নাই। তো এটা দেখার পর তসলিম সাহেব বলতেছে ওনার মেয়ের জামাইকে যে বাবা এটা কি হইলো। তখন রিয়াজ উনি বলতেছে যে আব্বা দেখেন এরকম প্রায় সময় হচ্ছে, আর এই জন্য আপনাকে আসতে বলা হয়েছে, আপনার তো এরকম গুরুত্ব দেন নাই, এখন কি করা যায় বলেন, একটা সমাধান দেন। তো কিছুক্ষণ ধরে মানে তসলিম সাহেব কিছুক্ষণ মেয়েদিকে তাকাচ্ছিল এবং উনি ঝাড়ফুঁক দিচ্ছিল এবং পানি নিয়ে এসে উনি ছিটা দিচ্ছিল। তো হঠাৎ করে উনি খেয়াল করে যে ওনার পয়সাটা উনি আজকে আনে নাই, যেটা দিয়ে উনি মেয়ের চিকিৎসা করতে পারবে। তো উনি সঙ্গে সঙ্গে আমার যে বন্ধু মানে জিন আছে ওকে নাকি পাশের ঘরে গিয়ে রুমে দরজা আটকানোর বন্ধু জিনকে ডাক দেয় এবং সে জিনকে বলে যে আমার মেয়ে তো অসুস্থ, কি করা যায়। তখন সেই জিন বলতেছে তুমি তো পয়সা আনো নাই, ধর আমি তোমার পয়সার ব্যবস্থা করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে নাকি সেই জিন ওই তসলিম সাহেবকে পয়সার ব্যবস্থা করে দেয় এবং পয়সা পানির সাথে মিশায় সেই পানি নাকি মেয়েকে এবং নাতিকে ছিটানো হয়। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে নাকি ওনারা দুজন সজাগ হয়ে যায়
তো মেয়ে নাকি সোজা হয়ে বলতেছে যে আপা আমি এখানে শুয়ে আছি কেন, নাতিও এরকম এমন অবস্থা যে ওরা মাত্র ঘুম থেকে উঠছে। তখন তসলিম সাহেব ওনার মেয়ের জামাই কি ইশারা দিয়ে বলতেছে যে কিছু বলার দরকার নাই, চুপ থাকো। তখন তসলিম সাহেব বলতেছে যে না মা, তোমরা তো ঘুমাইছিলা, এই যে আমরা উঠলাম মাত্র, মানে দেখলাম যে তুমি উঠছো মাত্র, এই যে আর কি এখানে এখানে দাঁড়াইছে এই জন্য। তসলিম সাহেব সেদিন পরে ওনার মেয়ের জামাইকে বলে যে ওকে কিছু বলার দরকার নাই, তোমরা নর্মালি ঘুমায় যাও, কালকে সকালে আমি দেখি কি করা যায়। পরদিন নাকি খুব সকাল সকাল তসলিম সাহেব উঠে এবং উনি যে রুমে ছিল সেই রুমের দরজা আটকায় দেয় এবং বলে দেয় বাসার সবাইকে যে আমি একটু ধ্যানে থাকবো, তোমরা এসো না। তিনি আবার ওনার বন্ধু জিনকে হাজির করে এবং সেই জিনকে বলতেছে যে আমার মেয়ের কি সমস্যা হয়েছে একটু বলো তো। সেই জিন বলতেছে যে তসলিম সাহেব আপনার মেয়ের সমস্যা হচ্ছে যে ওকে খারাপ কিছু আসর করছে, কিন্তু এটা আত্মীয়র মধ্যে কেউ না, তবে সে ভালো হয়ে যাবে আপনার পয়সার মাধ্যমে, আপনি একটু ভালোভাবে ওর চিকিৎসা করেন দেখেন। এটা বলার পর বন্ধুজিন চলে যায়। চলে যাওয়ার পর সেই বন্ধুজিন আবার এটাও বলে যায় যে আপনি আপনার মেয়েকে নিয়ে রাতে একটু বসেন, আসরে বসেন, দেখেন মানে আপনার একটা সমাধান হবে। তো সেদিন রাত্রেবেলায় উনি ওনার মেয়েকে একটু বুঝায় বলে যে দেখো এরকম একটা সমস্যা তোমাদের ফ্যামিলিতে ঘটতেছে, আমি আমার বন্ধুর মাধ্যমে সমাধান করবো, কেউ ভয় পাবা না। আর নাতিকেও বলে দেয় যে তুমিও ভয় পাবো না, তোমার কোনো কিছু হবে না। এরকম বোঝানোর পরে ওনার নাতি এবং মেয়েকে উনি তসলিম সাহেব সামনাসামনি বসায় এবং মেয়ের জামাইকে পাশে বসায়, তারপর রুমের লাইট বন্ধ করে দেয় রাত্রেবেলা। কিছুক্ষণের মধ্যে উনি ওনার বন্ধু জিনকে ডাকে এবং বলতেছে যে যেই জিন আমার মেয়ের সমস্যা করতেছে ওকে ডেকে আনো। বন্ধু জিন নাকি 2-1 বার গিয়ে বারবার ফেরত আসতেছে। তসলিম সাহেব এটা বুঝতেছিল। বোঝার পর তসলিম সাহেব বলতেছে যে কি সমস্যা হয়েছে, তুমি আনতে পারতেছো না কেন এখনো? তখন সেই জিন বলতেছে, বন্ধু জিন বলতেছে যে হুজুর আমি তো পারতেছি না আনতে, খুব সমস্যা হচ্ছে। বলছে কি সমস্যা? তুমি আবার যাও, আবার চেষ্টা করো, পারবা। তখন তসলিম সাহেবকে কাছে নাকি এরকম প্রায় 7-8 বার এরকম আসা যাওয়ার পর লাস্টে দিয়ে এই সেই বন্ধু জিন বলে যে না হুজুর ওকে আনা সম্ভব না, উনি অনেক বড় ধরনের মানে বড় মাপের জিন এবং উনি আমার অনেক মানে আমার বয়স অনেক বড়, এটা আপনারও কিছু করার ক্ষমতা নাই, আমার কিছু করার ক্ষমতা নাই, এটা সমাধান করে আনতে হবে। তবে আমাকে কিছুটা সময় দেন আর রুমের লাইটটা অফ রাখেন, আমি দেখি কিছুক্ষণ চেষ্টা করে যে সেই বড় জিনকে আমি আনতে পারি নাকি। এবং সেই বড় জিনই এই সমস্যাটা করছে। এরকম নাকি ঘন্টাখানিক পর, এরকম রুমের লাইট অফ থাকার পরে ঘন্টাখানিক পর নাকি সেই বড় জিন বলে আর মানে বড় জিন নাকি আসার প্রস্তুতি নিবে। তো আগেই বন্ধু জিন এসে বলতেছে তসলিম সাহেবকে যে জিন আসতেছে, আমি বলছি আপনি একটু সাবধানে থাকেন, বসেন, আর উল্টাপাল্টা কিছু বলতে যাবেন না, উনি কিন্তু অনেক মানে বয়স্ক। তো কিছুক্ষণের মধ্যেই নাকি সেই বড় জিন আসে। আসার পর মানে যে জিনটা মানে ওই ওনার মেয়েকে আসর করছে সেই জিন আসে। আসার পর নাকি তসলিম সাহেব এবং সেই বন্ধু জিন জোরে সালাম দেয়। তারপর সেই বড় জিনও সালামের উত্তর দেয় এবং বড় জিন বলতেছে যে আমাকে তোরা ডাকলি কেন, তোদের কিভাবে সাহস হলো আমাকে এখানে ডাকার? তখন তসলিম সাহেব বলতেছে যে আমার মেয়ের সংসারে তো সমস্যা চলতেছে, ও প্রায় সময় মানে একটু খারাপ আচরণ করতেছে সবার সাথে, তো এটা কেন করতেছেন, আপনি একটু এটা সমাধান করেন। তখন বড়দিন বলতেছে যে আমাকে এরকম হুকুম দিবি না, আমি এটা সমাধান করতে পারবো না, ও আমার ছেলেকে মারছে, আমার ছেলেকে যে মারছে তার আমি কোনো সমাধান করবো না। তখন সেই বন্ধুজিনও বলতেছে যে হুজুর আপনাকে কি, আপনার ছেলেকে কিভাবে মারছে? তো বলতেছে আমার ছেলেকে মারছে 2 জন মিলে, এই 2 জনের মধ্যে একজন হচ্ছে এই পপি আর হচ্ছে রিয়াজ, এবং এই 2টার তো আমি খাবোই, আমি ওর ছেলেরাও খাবো, এই কথা বলতেছে। তসলিম সাহেব একটু নরম সুরে বলতেছে যে বড়জিনকে যে হুজুর দেখেন যেটা হওয়ার হয়েছে, কি হয়েছে সমস্যাটা বলেন দেখি এটা সমাধান হয় নাকি। তখন সে বড়জিন বলতেছে যে আজ থেকে এরকম 2 বছর আগে ওদের বাসার পিছনে যে তাল গাছ ছিল, তাল গাছের সামনে আমার ছেলে মানে দিনের বেলা যাচ্ছিল এমন সময় ওকে কোপ দিয়ে মেরে ফেলে। তখন সেই যে বড়জিন বলতেছে যে মানে তসলিম সাহেব বলতেছে যে আপনার ছেলে কোন রূপে ছিল? তখন সেই বড়জিন বলতেছে আমার ছেলে একটা কালো সাপ মানে কালো সাপের রূপ নিয়ে সে এখান থেকে যাচ্ছিল, তো রিয়াজ ওটাকে এক কোপে মেরে ফেলে এবং রিয়াজ এবং কোপে মিলে এটা পুকুর পাড়ে এখানে ফালায় দেয়। তারপর থেকে ওরা আমার নজরে এসে পড়ছে। আর সবচেয়ে খারাপ কাজ করছে রিয়াজ, যে সে যখন সেই মুহূর্তে একটা হুজুরের পরামর্শে এই যে তাল গাছে আমি এখানে থাকতাম সেই তাল গাছটাও কেটে ফেলছে, আর তাল গাছ কেটে তার পাশে একটা সে ওদের প্রসাবখানা করছে, এবং এই জন্য আমি এখানে থাকতে পারি না, এখানে আমার তাল গাছটা থাকতে পারি না। এখন আমার যেভাবেই হোক আমার একটা মানে ওই আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেওয়া হোক, আর এদেরকে আমি ক্ষতি করবো না হলে। এই কথা বলার পর
বড়দিনকে নাকি অনেকক্ষণ নাকি বোঝাচ্ছিল, রাতে নাকি তখন 2টা-3টা বেজে গেছিল, এবং ওনার নাতিও নাকি দেখে মানে মানে ভয় নাকি সে মানে এমন অবস্থা যে মানে সে খুব কান্নাকাটি করতেছিল। তো সেই বন্ধুজি নাকি নাতিকে কোনো রকম আটকায় রাখছিল যাতে সে কান্না না করে। তো একটা পর্যায়ে সেই রিয়াজ এবং পপি ওরা স্বীকার করে যে হ্যাঁ এরকম একটা সাপ মারছিলাম, কিন্তু আমি তো বুঝি নাই। তো এটা বলার পর বড়জিন বলতেছে, অনেক বলার পর বড়জিনকে বলা হয় যে ঠিক আছে আপনার কোনো ক্ষতি করেন না, আমার মানে তসলিম সাহেব বলে যে আমার মেয়ের জামাইয়ের কোনো ক্ষতি করেন না, নাতির কোনো ক্ষতি করেন না, আপনাকে কি করা লাগবে বলেন। তখন সেই বড়জিন বলতেছে যে সেই প্রসাবখানাটা এখান থেকে সরায় ফেলে মাটি ভরাট কর, আর মাটি ভরাট করে এখানে একটা বাউন্ডারি করে দে এবং এখানে কয়েকটা গাছ লাগাই দে, আমি যেই গাছের নাম বলবো সেগুলো লাগাই দে। এটা ওই গাছগুলো লাগাইলে তারপর আমি ওইখানেই থাকবো, আমি ওদের কোনো ক্ষতি করবো না। তবে হ্যাঁ, আমি মাঝে মাঝে যদি এই বাড়ির সামনে আশেপাশে কোথাও সাপ দেখা যায় বা কোনো অন্য কোনো প্রাণী আকৃতি কিছু দেখা যায়, তোর মেয়ে এবং তোর মেয়ের জামাই বাবা এই বাড়ির কেউ যেন এটা কোনো ক্ষতি না করে। কোনো প্রাণীর এই বাড়ির সীমানায় কোনো প্রাণী থাকলে সেই প্রাণীর ক্ষতি করা যাবে না। এটা আমরা বিভিন্ন রূপ নিয়ে আসবো, আমার পরিবার অনেক বড়, আমি সেই রূপ নিয়ে আসবো, তুই এটা তোর মেয়ের জামাইকে বলে দে। তখন সেই তসলিম সাহেব বলতেছে ঠিক আছে আমি কথা দিচ্ছি ওরা কোনো ক্ষতি করবে না, ওরা আমার সামনেই আছে। এবং এটা বলার পর সেই বড়জিন বলতেছে যে ঠিক আছে আমি আর কোনো ক্ষতি করব না, তবে এই জায়গাতে আর তোরা বেশি দিন থাকিস না, থাকলে তোদেরই ক্ষতি হবে। এটা বলে নাকি বড়জিন নাকি সঙ্গে সঙ্গে চলে যায়। এবং সেই বন্ধুজিনও বলতেছে তসলিম সাহেবকে যে আপনি এক কাজ করেন, আপনার যে পয়সা আছে পয়সা দিয়ে এখন বাকি কাজটা করে ফেলেন, যেটা যেভাবে আপনাকে আমি বলছি। তখন নাকি এরকম বন্ধুজিনও চলে যায় এবং তসলিম সাহেব ওই পয়সা দিয়ে নাকি একটা মানে পানির মধ্যে নাকি উনি একটা ঝাড়ফুঁক দেয় এবং ওই পানির মধ্যে পয়সা চুপে অনেক ঝাড়ফুঁক দেয়, তারপরে পয়সাটা তুলে ফেলে এবং সেই পানি সারা ঘরে ছিটায় দেয় এবং বাড়ির আশেপাশে উঠে আসে সব জায়গায় ছিটায় দেয়। এবং ওনার মেয়ের জামাইকে বলে যে দেখলা তোমরা তো শুনলাই কি হয়েছে, একটা দুর্ঘটনা যেহেতু ঘটছে, তোমরা দ্রুত পারলে এখান থেকে চলে যাও। তো ওই রিয়াজ ভাইকে ওনাকে বলে যে তোমার আমাকে ডাকো, ডেকে বলে দ্রুত চলে যেতে, এখানে থাকো না, এখানে থাকলে তোমার নিজের ক্ষতি হবে। তারপর নাকি ওনারা এরকম কয়েক মাস থেকে এখান থেকে চলে যাওয়ার কোনো সমস্যা হয় না। তো ওনাদের জায়গা নাকি এখনো খুব মানে খারাপ একটা জায়গা, ঝালুকাঠিতে, মানে ওনার মেয়ে শ্বশুরবাড়ি যেখানে ছিল তসলিম সাহেব, তারপরে এসে বলে তসলিম সাহেব আর ওনার মধ্যে কোনো সমস্যা হয় না এবং ওনার মেয়ের মাঝে কোনো সমস্যা হয় না। তো এটাই একটা তসলিম সাহেবের মেয়ের সাথে একটা ঘটে যাওয়া ঘটনা উনি শেয়ার করেন। সামনে উনি আরো ঘটনা দিয়েছেন বা দিবেন বলেছেন আমাকে কয়েকটা দিয়েছেন, এটা আমি সামনের এপিসোডে শেয়ার করব। আজকে এই পর্যন্তই, সামনে আসছি আরেকটা ঘটনা নিয়ে, সাথেই থাকবেন। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো এই ঘটনাটি 2008 সালের ঘটনা। রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামের নাম আমরা প্রকাশ করছি না, কারণ আজও সেই গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওই রাস্তা দিয়ে হাঁটে না। এক ছেলে ছিল, নাম হচ্ছে রায়হান। বয়স তখন মাত্র 28। তার চাকরির কারণে তাকে কিছুদিনের জন্য থাকতে হয়েছিল গ্রামের একটি পুরনো বাড়িটি ছিল প্রায় 70 বছরের পুরনো একটি বাড়ি। বিশাল উঠান, কাঠের দরজা, দেয়ালে ঝুলে থাকা কিছু পুরনো ছবি। আর বাড়ির সবচেয়ে অদ্ভুত ছিল দোতলার একটি ঘরটির দরজায় সবসময় তালাই ঝুলত। রায়হান বাড়ির মালিক করিম সাহেবকে একদিন জিজ্ঞেস করলেন, চাচা ওই ঘরটা বন্ধ কেন? করিম সাহেব কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর সে ধীরে ধীরে বললেন, ওই ঘর সম্পর্কে প্রশ্ন না করাই ভালো বাবা। রায়হান হেসে বলেছিল, কেন, ভিতরে কি ভূত আছে? করিম সাহেব হাসেনি, তিনি শুধু বলেছিলেন, ভূত থাকলে ভয় কম ছিল, ভয় হচ্ছে ওখানে যে আসে সে একসময় মানুষ ছিল। সেদিন রাতে রায়ানের ঘুম আসছিল না। বাহিরে প্রচন্ড বৃষ্টি, ঘড়িতে রাত 2:17। হঠাৎ করে একটা শব্দ এলো দোতলা থেকে। রায়হান শব্দটি শুনে বিছানায় উঠে বসার পর শব্দটি আবারও হয়। এবার মনে হলো কেউ যেন বন্ধ দরজার ওপাশ থেকে ধাক্কা দিচ্ছে। সে মোবাইলে আলো জ্বালিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। প্রতিটি ধাপে কেমন জানি ঠান্ডা এক বাতাস লাগছিল। দোতলায় উঠে সে দেখল বড় তালাটা মেঝেতে পড়ে আছে, কিন্তু
দরজা নিজে থেকে একটু একটু করে খুলছে। রায়হান ভিতরে তাকালো। ঘরটা একবারে কালো অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যে সে দেখতে পেল একটি পুরনো কাঠের চেয়ার, আর চেয়ারে বসে আছে একজন মহিলা। লম্বা কালো চুল, মুখ ঢেকে রেখেছে। রায়হান কাঁপা গলায় বলল, কে কে আপনি? মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল, তারপর বলল, তুমি এত দেরি করলে কেন? রায়হানের শরীর যেন নিমিষেই ঠান্ডা হয়ে গেল, কারণ সেই কণ্ঠস্বর সে আগে কোথাও শুনেছে। ঠিক সেই কণ্ঠস্বর করিম সাহেবের পুরনো ক্যাসেট রেকর্ডের মধ্যে ছিল, একজন মৃত মহিলার কণ্ঠস্বর, যে মারা গিয়েছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। বাতাসের শব্দ যেন আরো তীব্র হল। পরের দিন সকালে রায়হান করিম সাহেবকে সবকিছুই খুলে বললেন। করিম সাহেবের মুখ যেন নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি শুধু বললেন, তুমি তাকে দেখেছো? রায়হান মাথা নাড়াল। করিম সাহেব চোখ বন্ধ করে বললেন, তাহলে সে এবার তোমাকে তার গন্ধ বলতে চাইবে, কিন্তু সাবধান, তার গল্প শুনলে সে তোমার গল্পও জানতে চাইবে। কিন্তু আসল ভয় তখনও হয়নি। করিম সাহেব সেদিন বিকেলে রায়হানকে নিয়ে গেলেন বাড়ির পুরনো স্টোর রুমে। ধুলোমাখা বক্সের ভিতর থেকে তিনি বের করলেন একটি পুরনো ক্যাসেট। ক্যাসেটের গায়ে লেখা ছিল মেহেরুনা 1978। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করল, মেহেরুনাকে? করিম সাহেব কিছুক্ষণ চুপ করে বললেন, আমার ছোট বোন, সে এই বাড়িতেই থাকে, আর যেদিন সে মারা যায় সেদিন রাতেও বলেছিল দোতলার ঘরে কেউ তাকে ডাকছে। এরপর পরই ক্যাসেট চালু হওয়ার শব্দ, কিছুক্ষণ শুধু শো শো শব্দ, তারপর একজন মেয়ের কাঁপা কণ্ঠস্বর ভেসে, ভাইয়া, যদি তুমি এই কথা শোনো তাহলে বুঝবে আমি আর নেই। রায়হানের বুক যেন ধরপড় করতে লাগলো। ক্যাসেটের ভিতরের কণ্ঠ আবারও বলল, এই ঘরে যে আছে সে মানুষ না, সে আমার নাম ধরে ডাকে, সে আমার মতো দেখতে। এর পরপরই হঠাৎ ক্যাসেটটি বন্ধ হয়ে যায়। রায়হান চমকে উঠল, চাচা, এটা বন্ধ করলেন কেন? করিম সাহেব নিচু গলায় বললেন, কারণ পরের অংশটা কেউ শুনে বাঁচেন। রায়হান হেসে বলল, আপনি কি সত্যি এসব বিশ্বাস করেন? করিম সাহেব জানালার বাহিরে তাকিয়ে বললেন, বিশ্বাস করতাম না, যতদিন না একা রাতে আমি নিজের চোখে দেখেছিলাম আমার বোনকে। রায়হান ধীরে ধীরে জিজ্ঞেস করল, কিন্তু আপনার বোন তো মারা গেছে। করিম সাহেব বললেন, হ্যাঁ, কিন্তু যে আমার সামনে দাঁড়িয়েছিল সে আমাকে বলেছিল, ভাইয়া, দরজা খুলে দাও, আমি এখনো ওই ঘরের ভিতরে আটকে আছি। সেই রাতেই রায়হান সিদ্ধান্ত নিল সে দোতলার ঘরে আবারও যাবে। রাত ঠিক 2:17, যে সময়ে প্রথমবার দরজা খুলেছিল। হাতে টর্চ নিয়ে সে সিঁড়ি বেয়ে উঠল। এবার দরজা খোলাই ছিল। ভিতরে ঢুকে সে দেখল ঘরের দেয়ালে অনেকগুলো ছবি, সব ছবিতে একই মহিলা, কিন্তু প্রতিটি ছবিতে তার মুখ একটু একটু করে বদলে যাচ্ছে। একটি ছবিতে সে হাসছে, একটিতে আবার কাঁদছে, আর শেষ ছবিটাতে সে রায়হানের দিকেই তাকিয়ে আছে। রায়হান টর্চের আলো ছবির উপর ফেলতেই ছবির ভিতরের মহিলাটি ধীরে ধীরে ঠোঁট নাড়াল। সে বলল, তুমি অবশেষে এলে। রায়হান কয়েক কদম পিছিয়ে গেল, কারণ এবার শব্দটা ছবির ভিতর থেকে আসেনি, এসেছে তার ঠিক পেছন থেকে। ধীরে ধীরে দরজা বন্ধ হওয়ার শব্দ। রায়হানের পরপরেই ঘুরে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে ছিল সেই মহিলা, কিন্তু এবার তার মুখ মেহেরুনার চেহারা ছিল না, ছিল রায়হানের নিজের মুখ। মহিলাটি ফিসফিস করে বলল, এবার থেকে সবাই ভাববে তুমি এই ঘরে থাকো। কিন্তু সেই রাতের আসল রহস্য তখনও বাকি ছিল। রায়হান
কিছুতেই নড়তে পারছিল না। সামনে দাঁড়িয়ে থাকা অবয়টি ধীরে ধীরে তার মতো করেই হাসছিল। একই চোখ, একই মুখ, একই কণ্ঠস্বর। সে বলল, তুমি জানো না রায়হান, এই বাড়িতে যারা আসে তারা কেউ চলে যায় না। রায়হান কাপা গলায় বলল, তুমি কে? অবয়টি মাথা খাত করে বলল, আমি সেই মানুষ যাকে তুমি আয়নায় প্রতিদিন দেখো। রায়হান পিছনে তাকালো। ঘরের এক কোণে একটি বিশাল পুরনো আয়না। সে অবাক হয়ে দেখল আয়নায় তার প্রতিদ্বন্দ্বী নেই। আয়নার ভিতরে দাঁড়িয়ে আছে অন্য একজন ক্লান্ত ভীত মানুষ। সে আয়নার ভিতর থেকে হাত ঠুকঠুকাচ্ছে। রায়হান বুঝতে পারল আয়নার ভিতরের মানুষটা দেখতে হুবহু তারই মতো। হঠাৎ নিচ থেকে করিম সাহেবের চিৎকার শোনা গেল, রায়হান, ঘর থেকে বেরিয়ে এসো এখনই। রায়হান দৌড়ে দরজার দিকে যেতে চাইল, কিন্তু দরজা হঠাৎ বন্ধ। সে যতই টানছে দরজা যেন কোনোভাবেও খুলছে না। তার পিছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, তুমি বের হতে পারবে না, কারণ এখন তোমার জায়গা হয়েছে এখানে। রায়হান চিৎকার করে বলল, কেন? আমার সাথে এটা কেন হচ্ছে? অবয়টি ধীরে ধীরে কাছে এসে বলল, কারণ 30 বছর আগে মেহেরুনাও এই প্রশ্ন করেছিল। করিম সাহেবের বলা গল্প রায়হানের মনে পড়ল। মেহেরুনা এক রাতে এই ঘরে ঢুকেছিল, কিন্তু সে একা ছিল না। ঘরের ভিতরে ছিল একটি আয়না, আর সেই আয়নার ওপাশে ছিল এমন কিছু যা মানুষের মুখ চুরি করতে পারত। যে তার দিকে তাকাতো তার ছায়া আয়নার ভিতরে আটকে যেত। রায়হান বুঝতে পারলে মেহরিনা মারা যায়নি, সে এখনো কোথাও আটকে আছে, হয়তো ওই আয়নার ওপাশে। ঠিক তখন আয়নার ভিতরে রায়হান জোরে জোরে আঘাত করতে লাগলো। সে চিৎকার করে বলল, আমাকে বের করো, ওটা আমি না, ওটা আমাকে ধোঁকা দিচ্ছে। রায়হান থমকে গেল, কারণ তার সামনে দাঁড়ানো অবয়টি একই কথা বলল, ওটা আমি না, ওটা আমাকে ধোঁকা দিচ্ছে। দুই রায়হান, একজন আয়নার বাইরে আর একজন আয়নার ভিতরে। আর আসল কি তা বোঝার কোনো উপায় ছিল না। ঠিক তখন ঘরের দেয়ালে লেখা ফুটে উঠল, একজন বের হবে, একজন থেকে যাবে। ঘড়িতে রাত তখন 3টা বাজল, আর দোতলার ঘরের দরজা নিচ থেকেই খুলে গেল। কিন্তু বাইরে দাঁড়িয়েছিল করিম সাহেব, দাঁড়িয়েছিল মেহেরুন। সে শান্ত গলায় বলল, রায়হান, তোমাকে সত্যিটা জানতে হবে, কারণ এই বাড়িতে ভূত একজন না, ভূত হলো সেই মানুষ যে নিজের পরিচয় ভুলে গেছে। এরপর পরই রায়হান ওই রুমেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরের দিন সকালে করিম সাহেব এসে তাকে ওখান থেকে বের করেন এবং রায়হান আর কখনোই এই বাড়ির ধারে কাছে এসে আসেনি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এই পর্যন্তই।